আসসালামু আলাইকুম। ৪৯তম BCS এর বিষয়ভিত্তিক আজকে ভূগোলের ভাইবা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিশাত ইয়াসমিন, প্রভাষক ভূগোল। ৪০তম BCS এবং ম্যাথাক্রম ছিল প্রথম। আজকের এই ক্লাসটা ভাইবার ক্লাসটাকে আমি মূলত প্রথমে বিষয়ভিত্তিক যে টার্মগুলো আছে সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করব যতটুকু সম্ভব, এবং বিষয়ভিত্তিক ক্লাসের শেষে ইন জেনারেল ভাইবা বোর্ড এবং ভাইবা ম্যানার্স এটিকেট কীরকম হয় সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো। তো প্রথমেই চলে যাচ্ছে আজকের সাবজেক্টিভ ভূগোলের ভাইবা ক্লাসে। ভাইবার প্রশ্নগুলো সাধারণত কীরকম হতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং উত্তরগুলো কীরকম হওয়া উচিত সেই রিলেটেড। তো প্রথমেই আমি আজকের যে সাবজেক্টটি ক্লাসটি সাজিয়েছি সেটি তো মূলত ভূগোলের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে, যেগুলো যে প্রশ্নগুলো যখন স্যাররা করবেন সেগুলো যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে সেটি অবশ্যই আপনার একটা নেগেটিভ মার্ক হিসেবে অ্যাড হবে। তো সকল বিষয় তো পড়তেই হবে, সকল সিলেবাস গো থ্রু করতেই হবে, কারণ BCS এমন একটা ক্ষেত্র যেখানে পড়ার কোনো বিকল্প নেই। প্রচুর যত সাবজেক্টিভ সকল বিষয় আপনার টাচ দিয়ে যেতে হবে। তবে আজকে আমার ক্লাসে বিষয়ভিত্তিকের যে কোর বিষয়গুলো, যেগুলো ভূগোলের মেইন বেসিক বলে, সেগুলো আমি ব্যাখ্যা করব। প্লাস কিছু কিছু টার্মস আছে যেগুলো একটার সাথে আরেকটা কনফিউশন তৈরি করে, সেটা যেন ভাইবা বোর্ডে কনফিউশন সৃষ্টি না করে সেটা একটু বোঝানোর বিষয়গুলো আমি একটু বুঝিয়ে দিব। আর যেগুলো ডাটা, সেগুলো তো আপনারা পড়বেনই। তো চলে যাচ্ছে আমার বিষয়ভিত্তিক ক্লাসে। তো আজকে বিশ্বভিত্তিক ক্লাসের প্রথমেই রয়েছে ভূগোল কি। বিশেষ করে যারা প্রথম দিকেই যাবেন, ভাইবা বোর্ডে এন্ট্রি নেবেন বা প্রথম দিকে যাদের সিরিয়াল থাকবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা মোটামুটি একদম হতে পারে। সেটা ভূগোল বলতে আপনি কি বুঝেন, ভূগোল কি বা জিওগ্রাফি কি। এই ক্ষেত্রে একটা জিনিস হয় যে আপনি হয়তো খুব বলতে পারেন যে জিও অ্যান্ড গ্রাফিয়া মিলে ভূগোল শব্দটি গঠিত এবং পৃথিবীর বর্ণনা, কিন্তু এটা খুবই একটা সাধারণ একটা বর্ণনা হয়ে যাবে, যেহেতু আপনাকে প্রথমে এই একটা সংজ্ঞা দিয়ে আপনাকে একটা জাজমেন্টের সুযোগ আসছে, সেহেতু আপনি একটা ফুলফিল এবং কমপ্লিট সংজ্ঞা দিবেন, যে সংজ্ঞাটি একদম ভূগোলকে রিপ্রেজেন্ট করে এবং আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করতে না হয় যে আসলে এটা কি ওইটা কি। ভূগোলের একটা কমপ্লিট সংজ্ঞা হবে যেটা আপনার ভূগোল কাকে বলে সেটাকে রিপ্রেজেন্ট করবে। যখন এখানে আমি একটা সংজ্ঞা উপস্থাপন করেছি, সেটা যদি একটু দেখেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ওয়ার্ড মিসিং রয়েছে, যেখানে স্থানিক এবং কালিক পর্যায়ে, মানে এমন একটি শাস্ত্র বা বিষয় যেখানে ভূগোল এমন একটি বিষয় বা শাস্ত্র যেখানে স্থানিক এবং কালিক পর্যায়ে মানুষ এবং মানুষের সাথে পরিবেশের সম্পর্ককে ব্যাখ্যা করে। এটি একটি কমপ্লিট সংজ্ঞা, বা আপনি যদি আরও ভালো কিছু তৈরি করতে পারেন তাহলে ওয়েলকাম, কিন্তু এই সংজ্ঞাটির মাধ্যমে ভূগোলের মূলত একটা বিস্তারিত ধারণা পাওয়া যায়। তারপর ভূগোল রিলেটেড যার যেই ৩-৪টি প্রশ্ন আসতে পারে, তার মধ্যে একটি ভূগোল শব্দটি আসলে ওর উৎস কী, কোন শব্দ থেকে সেটি এসেছে। আমরা সকলেই জানি সেটা গ্রিক শব্দ, জিও অ্যান্ড গ্রাফিয়া। অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোলের সংজ্ঞা রিলেটেড, সেটা যে ভূগোল শব্দটি বা জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। এখানে কিন্তু ফাদার অফ জিওগ্রাফি বলা হয়নি, বলা ভূগোল শব্দটি প্রথম কে ব্যবহার করেন। সেক্ষেত্রে এটার আনসার ইরাটোস্থেনিস, এবং তিনি কিন্তু ছিলেন একজন গ্রিসের অধিবাসী, প্রাচীন গ্রিসের অধিবাসী। তাহলে এই গেল মোটামুটি ভূগোলের প্রাথমিক জ্ঞান। তবে ভূগোলের এই টপিকটা থেকে মূলত আরও কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ধরতে পারেন আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কয়েকজন গুরুত্বপূর্ণ ভূগোলবিদের নাম বলেন, খুবই কমন একটা কোশ্চেন। সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যাদের নাম বলবেন তাদের বিষয় যেন আপনি 1-2 লাইন অন্তত জানেন। যেমন তাদের কোনো গুরুত্বপূর্ণ বইয়ের নাম, বা তারা কোন দেশে অধিবাসী ছিলেন, কত সালের দিকে জন্মগ্রহণ করেছেন, বা তাদের
বইয়ের নাম তো বললাম, বইয়ের নাম, তারপর হচ্ছে তারা আসলে ভূগোলের কোন ব্রাঞ্চে নিয়ে কাজ করেছেন। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে একজন ভূগোলবিদের জিওগ্রাফারের নাম বলেন, তাহলে আপনি বলতে পারেন, যদি আপনি যেটা ভালো জানেন সেটা বলবেন, স্ট্রাবো বলতে পারেন। কারণ সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে উনি একটি ভূগোলের জিওগ্রাফিয়া, যেটা হচ্ছে ভূগোল কোষ বলা হয়, সেই বইটি উনি কিন্তু লিখে গেছেন। সেই ক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আপনি আপনার বইয়ের নামও বলতে পারছেন। এবং এই বইটিতে হচ্ছে টলেমি বিভিন্ন সংকলন করেছিলেন। তাছাড়া ভূগোলবিদ আরও কয়েকজন ইম্পর্টেন্ট ভূগোলবিদ রয়েছেন, যেমন কার্ল রিটার, তারপর আলেকজান্ডার ভন হাম্বল, যাদেরকে হচ্ছে আধুনিক ভূগোলবিদ বলা হয়। এবং এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার ভ্যালু অ্যাড করবে। তাহলে দেখি আমরা আমাদের স্লাইডে ভূগোলবিদদের সম্পর্কে আর কি ইনফরমেশন রয়েছে। যেমন এখন ইরাটোস্থেনিস সম্পর্কে হচ্ছে, যেমন প্রথম ভূগোল শব্দটি ইউজ করেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে যে স্ট্রাবো সম্পর্কে আমি এখানে কি বলেছি, প্রথমত হচ্ছে এখানে উনি হচ্ছে জিওগ্রাফিয়া যে বইটি, সেই বইটি লিখেছেন। তারপর আপনি দেখতে পারবেন টলেমি হচ্ছে জ্ঞান সুসংবদ্ধ করেন। তারপর হচ্ছে আপনি কিছু মুসলিম জিওগ্রাফারের নাম উল্লেখ করতে পারেন। তাছাড়া হচ্ছে এই যে বলেছি আধুনিক ভূগোলবিদ একজন একজন এই যে টাইটেলগুলো, এই যে বিশেষণগুলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবং তিনি বার্লিন বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগের প্রতিষ্ঠা করেছিলেন। সো আপনি যার সম্পর্কে ভালো জানবেন তার নাম হচ্ছে উপস্থাপন করবেন। আপনি যদি, কারণ আপনার প্রশ্নের উত্তর থেকেই কিন্তু তারা আরেকটি প্রশ্ন করবে। এগুলো হচ্ছে জিওগ্রাফার নাম। আচ্ছা, আরেকটি প্রশ্ন হতে পারে এখান থেকে, সেটি হচ্ছে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ভূগোলবিদের নাম বলুন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে তাদের সম্পর্ক কিন্তু আরেকটু ডিটেলস, বা তারা কোনো বই প্রকাশনা করেছে কিনা, এবং তাদের সম্পর্কে একটু জেনে বলতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের হচ্ছে দুজন গুরুত্বপূর্ণ ভূগোলবিদ হচ্ছেন, একজন হচ্ছে নজরুল ইসলাম স্যার, আচ্ছা নজরুল ইসলাম স্যার, যিনি লিখেছেন হচ্ছে দ্য অ্যাটলাস অফ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংকলন ছিল তখন। এবং আরেকজন রয়েছেন, উনি হচ্ছেন হারুনুর রশিদ স্যার, যিনি হচ্ছে বাংলাদেশের জিওগ্রাফি অফ বাংলাদেশ নামে একটি, হারুনুর রশিদ স্যার জিওগ্রাফি অফ বাংলাদেশ নামে একটা বই লিখেছেন। এখন হয়ে গেল হচ্ছে বাংলাদেশের দুইজন গুরুত্বপূর্ণ ভূগোলবিদের নাম। এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে আপনি কয়েকজন রাইটারের নাম বলুন যাদের বই আপনি পড়েছেন। সেক্ষেত্রে আমরা বা আপনারা যারা 4 থেকে 5 বছর অনার্সে পড়েছেন, তাদের হচ্ছে অধিকাংশ আমরা দেখা যায় যে ইন্ডিয়ান রাইটারের বই পড়েছি, যেমন সাবিন্দ্র সিং, মাজিদ হোসেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি অবশ্যই ইন্ডিয়ান রাইটারের নাম বলবেন না। হয়তো আপনি হচ্ছে বাংলাদেশি কোনো রাইটারের নাম বলবেন যার বই আপনি পড়েছেন। তাছাড়া হচ্ছে এস ট্রলারের ফিজিক্যাল জিওগ্রাফির বই নাম বলতে পারেন, তারপর সাবির সিং বলতে পারেন, বা অন্যান্য যাদের বই পড়েছেন। তবে বাংলাদেশের একটা বইয়ের নাম আপনার লিস্টে যেন থাকে। যেমন আমি এই যে এইমাত্রই বললাম, হারুনুর রশিদ স্যারের হচ্ছে জিওগ্রাফি অফ বাংলাদেশ। আমি মনে করি এটা সবাই, যারা আপনারা আছেন, সবাই পড়েছেন। এটাতে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করলেও আপনি পারবেন, যেমন এই বইটাতে আসলে কি আছে, এখান থেকে আপনি কি পড়েছেন। জিওগ্রাফি বাংলাদেশ রিলেটেড সকল ইনফরমেশন কিন্তু স্যার এই বইটাতে রয়েছে। বাংলাদেশের জিওমরফোলজি, ওশনোগ্রাফি রিলেটেড প্রশ্ন, তা বাংলাদেশের যোগাযোগ, যাদের সকল প্রশ্নের সকল কিছু কিন্তু স্যার এই বইটাতে সমাবেশ করেছিলেন। তবে এই বইটার সমস্যা হচ্ছে যে এটা অনেক আগের ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছিল, যেহেতু অনেক আগের বইটা। এই গেল মোটামুটি হচ্ছে ভূগোল রিলেটেড প্রশ্ন। আচ্ছা, এখন ভূগোলের আরও কয়েকটা একদম বেসিক টার্ম যেগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন রেখাগুলা, যেগুলো পৃথিবীর চারদিকে কল্পনা করে আঁকা হয়েছে বিভিন্ন রেখাগুলো।
এই রেখাগুলো তো অবশ্যই আমরা যখন প্রিলিমিনারি দিয়েছি, পড়েছি এবং 5 বছর পড়েছি, কিন্তু এখানে কিছু কনফিউশনাল টার্মস রয়েছে বা কিছু ইনফরমেশন হচ্ছে অনেক বেশি বোঝার ব্যাপার রয়েছে। যেমন আমরা প্রথমে যদি অক্ষরেখা বলে, অক্ষরেখা এবং অক্ষাংশ বলতে আপনি কি বোঝেন? আমরা তো বুঝি, ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে সেটা ডেলিভারি দিব, সেই জন্য আমরা সংজ্ঞাগুলো ভালো করে যেন বুঝে এবং ডেলিভার করতে পারি, সেই প্র্যাকটিসটা আমরা করে যাব। যেমন অক্ষরেখা বলতে আমরা বুঝি যে এটা বৃত্তাকার কাল্পনিক রেখা, পৃথিবীকে পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো হচ্ছে অক্ষরেখা। অনেক ক্ষেত্রে কিন্তু স্যাররা আপনাকে পেজ দিতে পারে যে অক্ষরেখা কি, অক্ষাংশ কি, বুঝিয়ে বলেন। সেই ক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু এই যে বৃত্তাকার এভাবে বলতে পারেন, বৃত্তাকার রেখাগুলোকে অক্ষরেখা বলে। আর অক্ষাংশ হচ্ছে এই যে মাঝ বরাবর রেখা গিয়েছে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখা থেকে উত্তর দক্ষিণে বিভিন্ন স্থানের যে দূরত্ব, সেটার যে কৌণিক অবস্থান, সেটাকে আমরা বলছি অক্ষাংশ। সো অক্ষাংশ অক্ষরেখা থেকে একটা প্রশ্ন থাকতেই পারে। তারপর যে প্রশ্নটা থাকতে পারে নিরক্ষরেখা বা বিষুব রেখা। আমরা কিন্তু নিরক্ষরেখা টার্মটার সাথে খুবই বেশি পরিচিত, কিন্তু বিষুব রেখা সবার ক্ষেত্রে না, অনেকের ক্ষেত্রে বিষুব রেখা টার্মটার সাথে হয়তো খুব বেশি পরিচয় নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে বিষুব রেখা বা নিরক্ষরেখাকে কিন্তু আমরা আরেকটা বিশেষণ দিয়ে ভূষিত করি, সেটা হচ্ছে এটা কিন্তু গুরুবৃত্ত বা মহাবৃত্ত। তার মানে এই যে এই রেখাটা, এটা হচ্ছে মহাবৃত্ত, মাঝখান বরাবর যেই রেখাটা গিয়েছে সেটা হচ্ছে মহাবৃত্ত। আর দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে বৃত্ত বলি না, সেটাকে বলি কি অর্ধবৃত্ত। দ্রাঘিমা রেখার ক্ষেত্রে আমরা সেটাকে বলি অর্ধবৃত্ত। আচ্ছা, অক্ষরেখা আর নিরক্ষরেখা রিলেটেড আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো জানা দরকার, সেটা হচ্ছে এটাই কিন্তু আমরা যে অক্ষরেখা, সেটা হচ্ছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত 90 ডিগ্রি করে কিন্তু আমরা ভাগ করেছেন বিজ্ঞানীরা। এবং দ্রাঘিমাকা রেখাকে কিন্তু 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এই দুইটা ইনফরমেশনের মধ্যে যে পার্থক্যটা, সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন। যেমনটা বললাম, অক্ষাংশ কৌণিক দূরত্ব, এই কৌণিক দূরত্বটা অবশ্যই মেনশন করতেই হবে। এবং এখানে রয়েছে একটা সামারি করা, যেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু রেখাগুলো, যেমন হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, তারপর হচ্ছে সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, এই রেখাগুলো যে অক্ষাংশের মধ্যে পড়েছে সেইগুলো আমাদের একটু রিকল করে নিতে হবে। যেমন 23 ডিগ্রি 50 ইঞ্চি থেকে হচ্ছে উত্তর কর্কটক্রান্তি রেখা অবস্থিত। এই কর্কটক্রান্তি রেখার সাথে কিন্তু আবার এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই কারণ এই কর্কটক্রান্তি রেখার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক রয়েছে। বলা হয়ে থাকে না যে বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। প্রশ্ন হতে পারে যে কর্কটক্রান্তি বাংলাদেশের মাঝখান বরাবর দিয়ে গেছে, সেটা আপনি কিভাবে বুঝলেন, কিভাবে বলতে পারেন? সেক্ষেত্রে হচ্ছে যে বলবো যে আমরা তো জানি কর্কটক্রান্তি রেখা হচ্ছে 23, এটা যদি নিরক্ষর রেখা হয় 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা 23.05 ইঞ্চি, 50 ইঞ্চি। তাহলে বাংলাদেশের আমরা যে অক্ষাংশ জানি যে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, তার মানে কি 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি, তার মানে বাংলাদেশের মাঝ বরাবর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে আমরা বলতে পারি। এবং সুমেরুবৃত্ত 66.50 ইঞ্চি, একটা উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ, একটা সুমেরু আর একটা কুমেরু। তো আগে বলেছি যে দ্রাঘিমা রেখা অক্ষরেখা যেমন, আর দ্রাঘিমা রেখা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর। এই টার্মসগুলো আপনারা জানেন, খুবই ভালো করে জানেন আশা করি। কিন্তু এই টার্মসগুলো পরীক্ষার আগে ভালো করে যেতে হবে, কারণ হঠাৎ করে স্যার যখন প্রশ্ন করবে তখন সংজ্ঞা আকারে বলা, তখন কিন্তু অনেক সময় আপনারা জানি কিন্তু সংজ্ঞা আকারে বলতে পারছি না, এই সমস্যাটা হয়ে থাকতে পারে। কারণ ভাইবা যেন আমতা করা না লাগে, সেই ক্ষেত্রে আমরা কয়েকবার সংজ্ঞাগুলো দেখে নেব এবং এখান থেকে কী প্রশ্ন হতে পারে। দ্রাঘিমা রেখা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, এটা হচ্ছে দ্রাঘিমা রেখা নির্ণয়ের পদ্ধতিগুলো কী কী।
আমাদের মাথায় রাখা লাগবে না যে কী কীগুলো ছিল। আমরা যদি এটা চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আসলে দ্রাঘিমা রেখা নির্ণয়ের কী কী পদ্ধতি থাকতে পারে। দ্রাঘিমা রেখা বলতে আমরা কি বুঝতেছি? আমরা তো জানি দ্রাঘিমা রেখা হচ্ছে এইগুলো। তার মানে এই রেখাগুলো নির্ণয়ের জন্য আমাদের হচ্ছে দুইটা পদ্ধতি, একটা স্থানীয় সময় আর একটা হচ্ছে গ্রিনিচের সময়। স্থানীয় সময় বলতে হচ্ছে ওই সূর্য আমাদের মাথায় উপরে উঠে হচ্ছে 12টার সময়, এটার উপর ভিত্তি করে যে সময়টা বের করা হয় সেটা হচ্ছে স্থানীয় সময়। আর গ্রিনিচের সময় তো আমরা জানি হচ্ছে মূল মধ্যরেখা যেটা, সেইটা লন্ডনের গ্রিনিচ মন্দিরের উপর দিয়ে যেই রেখাটি গিয়েছে সেইটাকে হচ্ছে মূল মধ্যরেখা বলা হচ্ছে। এবং মূল মধ্যরেখা থেকে যেই সময়টা গণনা করা হয়, পূর্বে গেলে সময় বাড়ে এবং পশ্চিমে গেলে সময় কমে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পূর্বে গেলে সময় বাড়ে এবং পশ্চিমে গেলে সময় কমে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এই টার্মটা আমাদের নেক্সট আরেকটা টার্ম যেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, সেটা যখন আমরা বর্ণনা করব তখন এটা লাগবে। আচ্ছা, এই যে চলে আসলো আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা, এইখান থেকে 2-3টা প্রশ্ন কিন্তু স্যাররা করতে পারে, কারণ একটা প্রশ্ন উপস্থাপনা তারা করবেন এবং এটা থেকে যখন আপনি বলবেন তখন আরও 2-3টা প্রশ্ন বের হয়ে আসবে যে আন্তর্জাতিক তারিখ রেখা বলতে আপনি কী বুঝেন এটা, এবং আন্তর্জাতিক তারিখ রেখা কি আসলে আঁকাবাঁকা কেন, এটা একটি প্রশ্ন। আন্তর্জাতিক তারিখ রেখা আমরা জানি যে হচ্ছে আপনি যখন বলবেন যে স্যার যে একটা আমরা যে মূল মধ্যরেখাকে উপর ভিত্তি করে আমরা যখন পূর্বে যাব তাহলে প্রতি হচ্ছে 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট করে, 10 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট করে হচ্ছে যে সময়ের পার্থক্য হয়। তাহলে আমরা যত পূর্বে যাব তাহলে 4 মিনিট করে সময়ের পার্থক্যের কারণে 180 ডিগ্রি যাওয়ার কারণে কত সময় পড়বে, সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখবো যে সেটা 12 ঘন্টার পার্থক্য হয়ে যায়। সেটা 12 ঘন্টা পার্থক্য হয় মানে হচ্ছে একটা দিন কিন্তু চেঞ্জ হয়ে যায় ওই তারিখ রেখাটা যখন অতিক্রম করবো। ঠিক সেমভাবে আমরা যখন পশ্চিম দিকে যাব, এই জিনিসটা কিন্তু বোঝাতে হবে যদি এরকম প্রশ্ন আসে। বিশেষ করে আপনাদের সামনে কিন্তু কাগজও থাকতে পারে, স্যাররা বলতে পারে যে আপনি আমাদেরকে দেখান, লিখে বোঝান। সেক্ষেত্রে পশ্চিম দিকে যখন আমরা যাব তখন 4 মিনিট করে কিন্তু মাইনাস হবে। সেই ক্ষেত্রে 180-তে যখন আমরা পৌঁছাবো তখন হচ্ছে একটা দিন কিন্তু এদিকে এই রেখাটা আন্তর্জাতিক তারিখ রেখাটা অতিক্রম করলে এদিক দিয়ে যে চেঞ্জ হয়ে যাচ্ছে আর ওই দিক দিয়েও কিন্তু একদিন বেড়ে যাচ্ছে আর কমে যাচ্ছে। এই যে ডিসব্যালেন্সটা ঠিক করার জন্য দেখা যায় যে যারা এই রেখাটা অতিক্রম করে জাহাজ দিয়ে বা যাতায়াতের সময়, তখন হচ্ছে 1 ডিগ্রি প্লাস করে পূর্ব দিকে 1 ডিগ্রি মাইনাস করে পশ্চিম দিকে 1 ডিগ্রি প্লাস করে হচ্ছে হিসাব করা হয়, যাতে হচ্ছে সময়ের এই গড়মিলটাকে ব্যালেন্স করার জন্য। তাছাড়া আরেকটা যেটা বললাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাটা আঁকা বাঁকা হয় কেন, এই প্রশ্নটা আসতে পারে। যেহেতু আমরা জানলাম যে আন্তর্জাতিক রেখাটা অতিক্রম করার ফলে 2টা দিনের চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে এটা হচ্ছে ভূমি মূলত প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গিয়েছে, যেটা হচ্ছে আমেরিকার আলাস্কা আর এই মাঝ বরাবর দিয়ে গিয়েছে 2টা ভূমির। এবং হচ্ছে এখানে বিভিন্ন দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলাকে হচ্ছে যেন দ্বীপের উপর দিয়ে যেন সেই রেখাটা না যায়, যার কারণে হচ্ছে সেই দ্বীপের মানুষের জন্য তারিখ মেনটেন করতে সহজ হয়। যার কারণে এটা হচ্ছে দ্বীপগুলোকে বা ভূমিগুলোকে হচ্ছে সাইড করে সমুদ্রের উপর দিয়ে গিয়েছে, যার কারণে হচ্ছে 120 ডিগ্রি কি বলে বিভিন্ন ফিজি, চেনা দ্বীপপুঞ্জ এইগুলোকে অতিক্রম করে সমুদ্রের উপর দিয়ে যার কারণে এটা হচ্ছে আঁকাবাঁকা হয়েছে। এই ধরনের হচ্ছে উত্তরটা হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা রিলেটেড 3টি প্রশ্নের উত্তর। এবং ভূগোলের একদম বেসিক তথ্যগুলো বা টপিকগুলোর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আহ্নিক গতি এবং হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি, বার্ষিক গতি রিলেটেড সকল বিষয়টাকে আমরা যেহেতু অবশ্যই জানি, কিন্তু আমি ওই বেসিক আরও সংজ্ঞাতে যাচ্ছি না আহ্নিক গতি বলতে কী বোঝায়।
কিন্তু আহ্নিক গতির ফলাফলগুলো কি বা সংজ্ঞাও যদি আপনাকে জিজ্ঞেস করে তখন যেন মাথায় আছে মুখে আসছে না সেটা না হয়। আহ্নিক গতি আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের উপর সর্বদা 24 ঘন্টায় আবর্তন করছে, এটাকে হচ্ছে আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণে কি কি ঘটে ফলাফল, আহ্নিক গতির কারণে যে ফলাফলগুলো ঘটে সেটা হচ্ছে আমাদের এরকম করে আমরা বলে দিব যে আহ্নিক গতির ফলে মূলত হচ্ছে আমাদের দিন রাত্রি সংগঠন হয়, আমাদের হচ্ছে জোয়ার ভাটা সংগঠন হয়, তারপর হচ্ছে রাত দিন সংগঠন হয়, তাছাড়া তাপমাত্রার বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত। আচ্ছা, এগুলো কিভাবে হয়? প্রথমত হচ্ছে পৃথিবীতে দিবারাত্রি সংগঠন, যেহেতু সূর্যের সম্মুখে একবার আসছে আরেকবার সূর্যের সম্মুখে থাকছে না, দিবারাত্রি সংগঠন হচ্ছে। এবং আমরা জোয়ার ভাটার সৃষ্টি, এই জোয়ার ভাটাটা আমরা একটু পড়বো, ডিটেলস পড়বো জোয়ার ভাটাটা। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোত, আমরা যখন বায়ুমণ্ডলের চ্যাপ্টার পড়েছি বা সমুদ্র স্রোতের চ্যাপ্টার পড়েছি ওইখানে কিন্তু একটা টার্ম, বায়ু প্রবাহের কারণের মধ্যে একটা টার্ম ছিল পৃথিবীর আহ্নিক গতির কারণে। সমুদ্র স্রোতের যে কারণগুলো পড়েছি সেখানেও কিন্তু ছিল পৃথিবীর আহ্নিক গতির কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঠিক তেমনিভাবে তাপমাত্রা তারতম্য সৃষ্টি হয়, কারণ হচ্ছে দিন রাতে যেহেতু সংঘটিত হয়, একবার সূর্যের সম্মুখে থাকে, সেই জন্য তাপমাত্রা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। তো ওই কয়েকটা ফলাফল যেন আমাদের মাথায় থাকে, তখন আমরা জানি, আমরা সবাই জানি সব কিছু, কিন্তু সেই অল্প সময়ে আমার মাথা থেকে সকল ইনফরমেশনগুলো অ্যাট এ টাইম যেন আসে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, বার্ষিক গতি বিভিন্ন কারণে কিন্তু ইম্পর্ট্যান্ট। বার্ষিক গতি রিলেটেড বিভিন্ন টার্ম, বার্ষিক গতি যখন আমরা পড়বো এটার মধ্যে বিভিন্ন টার্মস আছে যেগুলো হচ্ছে আবার ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে। যেমন আমরা জানি পৃথিবী যখন সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘূর্ণন করে সূর্যের চারদিকে, তখন হচ্ছে যে এই গতিটা, এটাকে বলা হচ্ছে বার্ষিক গতি। কিন্তু বার্ষিক গতির ফলে কি হয়? বার্ষিক গতির ফলে কিন্তু, আচ্ছা, বার্ষিক গতির সাথে আরেকটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার কিন্তু বার্ষিক গতির সাথে রিলেটেড। যেমন আমরা যদি লিপ ইয়ার কথা চিন্তা করি, আমরা জানি কি পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা প্লাস সময় লাগে। কিন্তু আমরা বছর হিসেব করি 365 দিনে। তাহলে এই যে 5 ঘন্টা করে 5 ঘন্টা প্লাস সময়টা আমরা মেজার করছি না, হিসাব করছি না, এটা কিন্তু 4 বছর পর পর সমন্বয় করে একদিন বাড়িয়ে ফেব্রুয়ারি মাসের 28 সাথে যোগ করে 29 করা হয়। এই 29 মূলত 4 বছর পর পরে একটা বছর, যেই বছর সংঘটিত হয় সেটাকে আমরা বলতেছি লিপ ইয়ার। তার মানে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে যেন আমরা সহজে উত্তর করতে পারি যে লিপ ইয়ার কি, মানে ডিটেল। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বার্ষিক গতির যে একজ্যাক্ট যে সময়টা আছে, যেমন 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এই ইনফরমেশনটা আমাদের তখন উল্লেখ করতে হবে। আচ্ছা, বার্ষিক গতির ফলে মূলত হচ্ছে দিবারাত্রি রাশভিত্তিক ঘটে, ঋতু পরিবর্তন হয়। এক্ষেত্রে ঋতু পরিবর্তন, শুধু যদি ঋতু পরিবর্তন কি কি কারণে হয় এরকম একটা প্রশ্ন, যদিও এত ডিটেইল প্রশ্ন ওভাবে নাও হতে পারে, ঋতু পরিবর্তন কেন হয় সেই ক্ষেত্রে হচ্ছে একটা কারণ তো আছে, সেটা হচ্ছে বার্ষিক গতি। তবে আরও বিভিন্ন বিভিন্ন কিন্তু কারণ রয়েছে। আমরা হচ্ছে ডিটেল, মানে বেসিক বিষয়গুলো গভীরভাবে পড়লে আমরা সকল প্রশ্নের আনসার করতে পারবো। ঋতু পরিবর্তন হওয়ার একটি কারণ তো বললাম হচ্ছে বার্ষিক গতি। তারপরে কিন্তু পৃথিবী যে গোলাকার আকৃতি, তারপরে হচ্ছে উপবৃত্তাকার পথে যে পৃথিবী ঘুরছে, এইগুলোও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ। সবগুলো কারণে কিন্তু হচ্ছে ঋতু পরিবর্তন হয়। বিভিন্ন রেখাগুলো পড়লাম, এখন হচ্ছে আরও 2-3টা কনফিউজিং টার্ম, যেমন যেগুলো আসলে মানে সংক্রান্তি, মকর সংক্রান্তি, উপসুর, অনসুর, বিষুব, শরৎ বিষুব, মানে এই টার্মসগুলো কিন্তু একসাথে মনে হয় যে মানে এত বেশি ইনফরমেশন, এবং এগুলো মূলত হচ্ছে মনে থাকে না। যেমন কর্কট সংক্রান্তি, এই টার্মটা পড়তে গেলে আমরা অনেকগুলো তারিখ পাবো, তারপর মকর সংক্রান্তি পড়তে গেলে অনেকগুলো তারিখ পাবো, এবং এটা থেকে আবার বিষুব,
আসবে, শরৎ বিষুব আসবে। তো একটু দেখে নিই আসলে কর্কট সংক্রান্তি কি। আমরা তো কর্কট ক্রান্তি রেখা পড়েছি। কর্কট সংক্রান্তি রেখা কি? কর্কট সংক্রান্তি রেখা হচ্ছে, এটা যদি আমরা পৃথিবী চিন্তা করি তাহলে সূর্য 21শে মার্চ, এই সূর্য 21শে মার্চ এই নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং এর পরবর্তী সময়ে সূর্য উত্তর দিকে সূর্যের উত্তরায়ণ ঘটতে থাকে এবং উত্তরায়ণ ঘটতে ঘটতে 21শে জুন থেকে উত্তরায়ণ ঘটতে ঘটতে কি বলে 21শে মার্চ থেকে উত্তরায়ণ ঘটতে ঘটতে 21শে জুন একটা সময় আসে যখন হচ্ছে সূর্যের উত্তরায়ণের সর্বশেষ পর্যায়। সেই পর্যায়টাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি। ঠিক, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার এই দিনটাতে কিন্তু দিন এবং রাত যে সময়টা থেকে শুরু হলো যে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে নিরক্ষরেখার উপর, সেই দিনটা থেকে মূলত হচ্ছে দিন এবং রাত্রি পৃথিবীর সব জায়গায় ওই জায়গাটাতে তো সমান হয় এই সময়টাতে আবার। এবং 21শে জুন সেটা হচ্ছে বলা হয় কর্কট সংক্রান্তি। ঠিক তেমনিভাবে মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হচ্ছে 23শে, এখানে বলেছিলাম 21শে মার্চ, ঠিক তেমনিভাবে 23শে মার্চ, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর এই দুইটা দিন হচ্ছে ওই নিরক্ষরেখার উপরে অবস্থিত সকল দেশের দিন এবং রাত্রি সমান হয়। এবং এই সময়ের পরবর্তী থেকে দক্ষিণ অক্ষাংশে সূর্যের দক্ষিণ দিকে সূর্যের উত্তরায়ণ ঘটতে থাকে, দক্ষিণায়ন ঘটতে থাকে এবং দক্ষিণায়ন ঘটতে ঘটতে একটা সময় আসে যখন 22শে ডিসেম্বর হচ্ছে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা, মানে তখন হচ্ছে এই দিকটাতে সূর্য দক্ষিণায়ন ঘটতে থাকে এবং এই সময়টাকে বলা হয় কি বলে মকর সংক্রান্তি। আচ্ছা, মকর সংক্রান্তি পড়ানোর সময় তো আমি বলেছি 21শে মার্চ আর হচ্ছে 23শে ডিসেম্বর, এই দুইটা দিন হচ্ছে যে সমান থাকে দিন এবং রাত। আর বাকি যেই সময়টা বলেছি উত্তর গোলার্ধে 21শে মার্চ উত্তর গোলার্ধে থাকে বসন্তকাল, আর 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে থাকে শরৎকাল। এই দিনগুলাকে যখন বসন্তকাল থাকে তখন আমরা বলি তাকে বসন্ত বিষুব, আর যখন থাকে শরৎকাল তখন তাকে আমরা বলি শারদ বিষুব। তো এই কনফিউজাল টার্মগুলো একটু আমরা দেখে নিব যাতে হঠাৎ করে যখন আমাদের জিজ্ঞেস করবে তখন যেন আমাদের মাথায় এটা কনফিউশনের সৃষ্টি না করে। আচ্ছা, যেমন প্রিভিয়াস টপিকগুলোতে আমি পড়িয়েছি, যেমন হচ্ছে যে স্থানীয় সময়, প্রমাণ সময়। তো প্রমাণ সময় আমি আরেকটু বলে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মূল মধ্যরেখা থেকে, যেমন প্রশ্ন আসতে পারে প্রমাণ সময় বলতে আপনি কি বোঝেন, প্রমাণ সময়টা ব্যাখ্যা করুন। সেক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যে মূল মধ্যরেখা থেকে সময় গণনা করা হয়। এক্ষেত্রে আমরা বলবো যে সূর্য আমাদের মাথার উপর যখন আসে, মানে দুপুর 12টার সময়, মূলত হচ্ছে সেই সময়টাকে 12টা ধরে যেই সময় গণনা করা হয় সেটাকে হচ্ছে গিয়ে মূলত সময় গণনা করা হয়। কিন্তু যদি কোনো একটা দেশ বড় হয়, কোনো একটা দেশের মধ্যবর্তী সময় যদি 12টা যেই সময় হয়, অন্যান্য প্রদেশে সেই সময় 12টা মানে অনেক বেশি গ্যাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় কিন্তু সেই দেশকে রিপ্রেজেন্ট করতে পারে না। যেমন বিশেষ বড় বড় দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, কানাডা, এই দেশগুলো কিন্তু এই একটা সময়কে দ্বারা রিপ্রেজেন্ট হয় না। যেমন যুক্তরাষ্ট্রের 4টা এবং কানাডার 5টি প্রমাণ সময় রয়েছে, যার কারণে এই প্রমাণ সময়টা হচ্ছে দেশটি বড় হওয়ার কারণে হচ্ছে প্রমাণ সময়গুলো কিন্তু আর একটা নির্দিষ্ট সময়ের উপর ডিপেন্ড করে সেই সারা দেশের সময়টা হিসাব করা হয় না। এটাকে মূলত হচ্ছে প্রমাণ সময় হিসাব করা হয়। আচ্ছা, জিওগ্রাফির আরেকটি বর্তমান যে জিওগ্রাফি সেটার দুইটি কিছু আধুনিক টার্ম, যেমন জিপিএস এবং জিআইএস, এই দুইটা টার্ম বিষয় একটু দেখে নেবেন। যেন প্রশ্ন যদি করা হয় যে জিপিএস বলতে কি বুঝেন, জিপিএস দিয়ে আসলে আমরা কি করতে পারি, জিপিএস এর সংখ্যা তো আমরা জানি, কিন্তু জিপিএস দিয়ে কি করতে পারি, জিআইএস দিয়ে আমরা কি করতে পারি।
শুধু সংজ্ঞা না, আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা যদি মনে থাকে যে প্র্যাকটিক্যালি আমরা আসলে কী করেছি, আমরা যখন 5 বছর আমরা পড়েছি পড়াশোনা, তখন কিন্তু আমরা ফিল্ডে কাজ করেছি। ফিল্ডে কাজ করার সময় আমরা একটা ছোট্ট একটা ডিভাইস নিয়ে অনেক সময় হয়তো ফিল্ডে গিয়েছি, যে এটা ফিল্ডে গিয়ে আমরা একটা ছোট্ট ডিভাইস নিয়ে আমরা যখন ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল করেছি, ছোট্ট ডিভাইসটা আমরা নিয়ে গিয়েছি, সেখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন আমরা পেতাম। যেমন হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে থাকতাম সেই জায়গাটা আসলে কতটুকু অক্ষাংশ, কতটুকু দ্রাঘিমাংশ, সমুদ্র পৃষ্ঠ থেকে কতটুকু উঁচু, এই বিষয়গুলো কিন্তু তখন আমরা দেখেছি। তার মানে হচ্ছে জিপিএসের মাধ্যমে আমরা কি করতে পারি, একীকৃত হচ্ছে কোনো একটি জিপিএস এমন একটি ডিভাইস যার মাধ্যমে হচ্ছে আমরা সেই কোনো একটি নির্দিষ্ট জায়গায় অক্ষাংশ, দ্রাঘিমাংশ, তারপর হচ্ছে উচ্চতা, এগুলো মেজার করতে পারি। এটা হচ্ছে ব্যবহারিক দিকটা গেল। তাহলে সংজ্ঞা কীরকম হতে পারে? সংজ্ঞা হতে পারে, যেহেতু আমরা এই ইনফরমেশনটা আমাদের ম্যাপে ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে আমাদের বর্তমান ম্যাপ তৈরি, পঠন পাঠন সব ক্ষেত্রেই হচ্ছে জিপিএস সিস্টেমটা ব্যবহৃত হয়। এবং এটা টার্মটা, ফুল টার্মটা ভালো করে বুঝে নেবেন যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। আচ্ছা, আর একটা টার্ম হচ্ছে যে আমি উল্লেখ করিনি এখানে, কিন্তু জিআইএস, এটা খুবই এখন বর্তমান খুবই প্রচলিত, এবং এটা ভূগোলের ডাটা সংগ্রহ এবং হচ্ছে ব্যবহার, এটা কম্পিউটারাইজ সিস্টেম। যদি প্রশ্ন করে যে জিপিএস বলতে কী বুঝেন, জিআইএস বলতে কী বুঝেন, প্রথমত ফুল টার্মটা বলবেন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এবং এটি হচ্ছে কম্পিউটারাইজ একটা সিস্টেম যার মাধ্যমে হচ্ছে আমরা মূলত বর্তমান সময় সকল ভৌগোলিক ইনফরমেশনগুলো কালেক্ট করি, সংগ্রহ করি, এবং ডাটার বড় একটা সম্ভার সৃষ্টি করা যায়। এটা হচ্ছে মূলত হচ্ছে নতুন যে সিস্টেমগুলো এসেছে তার কিছু প্রাথমিক ধারণা। তারপরে রয়েছে হচ্ছে, আচ্ছা এই গেল হচ্ছে কিছু প্রাকৃতিক বলে একদম রেখা, লাইন, কাল্পনিক লাইন সংক্রান্ত জিনিসপত্র। এখন হচ্ছে নদীর ভূমিরূপ সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা সমগ্র কিছু তো আপনারা পড়বেন, সমগ্র কিছু পড়তে হবে। যেমন নদীর ক্ষয়কার্য, নয় নদীর সঞ্চয় কার্য, গ্লেসিয়ারের সঞ্চয় কার্য, তবে সব কিছু না, গ্লেসিয়ারের সব কিছু না, ইম্পর্টেন্ট কিছু। তারপর হচ্ছে বায়ুর সঞ্চয় কাজ, লোয়েস, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়বেন। এখানে আমি সব কিছু যেগুলো হচ্ছে একটু কনফিউশন, যেগুলো একটু বর্ণনা করার প্রয়োজন, সেগুলো আমি এখানে তুলে ধরেছি। যেমন হচ্ছে ভি আকৃতি উপত্যকা আর হচ্ছে ইউ আকৃতি উপত্যকা, এই দুটার মধ্যে আসলে পার্থক্য কী? ভি আকৃতি কেন হয়? একটি নদীতে করছে, কোন সময় আসলে ভি আকৃতি হয়, আবার কোন সময় ইউ আকৃতির হয়? আবার ক্যানিয়ন, গিরিখাতটা বা কি? যখন হচ্ছে নদী তার উচ্চ গতিতে থাকে, নদী তার স্রোতের, বিশেষ করে পাহাড় থেকে সেই নদীটা পতিত হয়, বিশেষ করে নদীটা কিন্তু পাহাড় থেকে পতিত হয়, নদী তার উচ্চ গতিতে থাকে, নদী তার উচ্চ গতিতে থাকে, সেই উচ্চ গতির সময় কিন্তু স্রোতটা এত ডিপ হয় যে তার নদীর নিচ বরাবর, একটা নদীর নিচ বরাবর ক্ষয় হয়, কিন্তু সাইডগুলো এত বেশি ক্ষয় হয় না। ক্ষয় হয় না হওয়ার কারণে এটা ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। তার মানে হচ্ছে উচ্চ গতিতে থাকতে হবে এবং পাহাড়ি নদী হতে হবে। আর ইউ আকৃতির যে উপত্যকাটা তৈরি হয় সেটি কিন্তু মধ্য গতিতে তৈরি হয়। নদীর যখন মধ্য গতি থাকে তখন এই ইউ আকৃতির শেপটা গঠিত হয়। যেমন ইউ আকৃতির শেপ গঠিত হবে, মানে দুই দিকেও নদীর ক্ষয়কার্য চলবে, নিচের দিকেও ক্ষয়কার্য চলবে, তবে সবগুলো সমান হারে চলে, তখন হচ্ছে ইউ আকৃতির গিরিখাত তৈরি হয়। তবে আরেকটি জিনিস হচ্ছে গিরিখাত আর ভি আকৃতির যে টার্মটা, দুইটা কিন্তু অলমোস্ট সিমিলার, তাই না? এই যে ভি আকৃতি এবং গিরিখাত, এক্ষেত্রে পার্থক্য কী? এক্ষেত্রে পার্থক্য হচ্ছে এটা গিরিখাতটা কিন্তু গভীরতা অনেক অনেক বেশি, যার কারণে একটা খাদের সৃষ্টি হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে গিরিখাত। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সঞ্চয়জাতীয় ভূমিরূপের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ, এই প্রশ্নটা তো আসবে না যে সবচেয়ে বড় সমভূমি কোনটি, বদ্বীপ কোনটি, আমরা জানি যে বাংলাদেশ সবচেয়ে বড় বদ্বীপ। তবে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে, বাংলাদেশের বদ্বীপ অঞ্চলকে বলতে পারে যে হচ্ছে স্রোতজ বদ্বীপ কোনটি, বা মৃতপ্রায় বা মৃত বদ্বীপ কোনগুলো। আমরা যদি বাংলাদেশের ম্যাপটাকে একটু দেখি, তাহলে ধরলাম আর বাংলাদেশের ম্যাপের নিচের অংশ,
এটা পদ্মা নদী, এটি যমুনা, আর এটি মেঘনার অংশ এসে মিলিত হয়ে এখানে পতিত হয়েছে। তাহলে এইদিকে যে অংশটা, এইদিকে যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, এই যে জেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে একদম মৃত বদ্বীপ। মানে অনেক বদ্বীপ বলতে কি, মানে যেটা গঠিত হচ্ছে, যে অংশটা মানে এখনো গঠিত হচ্ছে, পলি জমছে, পলি ভাঙছে, গড়া এবং জমা চালু রয়েছে, সেটাকে হচ্ছে একদম মানে একদম কি বলে, জীবন্ত বা স্রোতজ, যেটা হচ্ছে এই যে এখানে পুরো উপকূলীয় অংশে সর্বদাই হচ্ছে জমিতে ভাঙা চোরা চলছে, সেটা হচ্ছে স্রোতজ বদ্বীপ। আর যেটাতে হচ্ছে অনেক আগে শেষ হয়ে গেছে, একদম মৃতপ্রায়, সেটাকে হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ। আর এটাকে বলা হচ্ছে সক্রিয় বদ্বীপ। এই অংশটাতে কি কি রয়েছে? এই অংশটা রয়েছে হচ্ছে পটুয়াখালী, বরিশাল, আর এই অংশটা রয়েছে যশোর, আর এটা হচ্ছে একদম উপকূলীয় অঞ্চল। মানে এই একটা শ্রেণী বিভাগ যেটা হচ্ছে আপনাদের পিড়িতেও এসেছে, এবার সেটা হচ্ছে ভালো করে যদি প্রশ্ন আসে যখন, সেটা যেন কনফিউশনের সৃষ্টি না করে আমরা বলতে পারি। আচ্ছা, বদ্বীপ, এই ভূমি জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার এই যে পার্টটা, সেটার মধ্যে হচ্ছে আমি আর পৃথিবীতে কয়টা ভূমিতে ভাগ করা হয়েছে তা ডিটেলসে গেলাম না। যেমন পর্বত, সমভূমি, মালভূমি, এগুলোতে না গিয়ে আমি হচ্ছে জাস্ট পর্বতের কিছু কনফিউশনাল টার্মসগুলো বোঝাবো। যেমন পর্বতকে আমরা হচ্ছে পর্বত, তারপর আবার পাহাড়, দুইটা টার্ম জানি। যদি বলে যে পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কি, সবই কি পাহাড়, পাহাড় পর্বত কি সিনোনিমাস? তাহলে অবশ্যই এই পার্থক্যটা আমাদের উল্লেখ করতে হবে। যেমন পর্বত হচ্ছে মূলত হচ্ছে 1000 মিটারের বেশি উচ্চতার যে ভূমিটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে পর্বত বলবো। আর পাহাড়ের ক্ষেত্রে কি হবে, সেটা 600 থেকে 1000 মিটারের মধ্যে হচ্ছে বিস্তৃত যেই ভূমিরূপটা, সেটা হচ্ছে পাহাড় হবে। সেক্ষেত্রে বাংলাদেশের পর্বত কোন কোন অঞ্চলে রয়েছে? বাংলাদেশে আমরা জানি পাহাড় পর্বত এক শব্দটা ইউজ করে বলছি, যে উত্তর পূর্বাংশে এবং হচ্ছে দক্ষিণ পূর্বাংশে কিন্তু বাংলাদেশে পাহাড় রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে পাহাড়গুলো কিন্তু পর্বত রয়েছে, কিন্তু উত্তর পূর্বাংশের যে পাহাড়গুলো সেখানে কিন্তু এত উচ্চতা কম হওয়ার কারণে সেই কিন্তু আঞ্চলিকভাবে সেটাকে কিন্তু টিলা নামে ডাকা হয়। সো এটা বলতে পারেন। তাছাড়া বাংলাদেশের যে কিউকারডাং বা তাজিংডং, এগুলো কিন্তু দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এবং সেগুলোর উচ্চতা আপনারা দেখবেন যে 1200+। তার মানে সেটা পর্বতের ক্যাটাগরিতে পড়ে। এই দুইটা গেল। আচ্ছা, বাংলাদেশের ভূমিরূপ আমি এখানে উল্লেখ করিনি। বাংলাদেশের ভূমিরূপটা যখন আপনারা পড়বেন, বাংলাদেশ আপনাদের ভাইবার জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশ রিলেটেড সকল ইনফরমেশন গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ভূমিরূপ থেকে নিয়ে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল সব কিছু, সব ডিটেলস পড়তে হবে। নদী, আচ্ছা আমি আসছি। প্রথম হচ্ছে বাংলাদেশের ভূমিরূপটা যখন আমরা পড়বো, বাংলাদেশের হচ্ছে পাহাড়গুলো কোন সময়ের তৈরি? আমরা জানি যে প্লাইস্টোসিন কালের তৈরি, কিন্তু ভাইবা পড়ে যখন প্লাইস্টোসিন আসলে কোন সময়কে রিপ্রেজেন্ট করে, এই প্রশ্নটা আসলে যেন আমরা তৎক্ষণাৎ উত্তর দিতে পারি, কারণ সেটা হচ্ছে প্রায় 25,000 বছর পূর্বে সময়টাকে মূলত প্লাইস্টোসিন বলা হয়। এই প্লাইস্টোসিন, তারপর হচ্ছে টারশিয়ারি, ওগুলো টাইমগুলো জানার সাথে সাথেই টাইমটা আমরা মনে রেখে যাব। আচ্ছা, প্লাইস্টোসিনের সাথে বলার সাথে আরেকটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভূমিরূপগুলো হচ্ছে আয়তন কতটুকু, কোনটা আয়তন কতটুকু, পাহাড় বাংলাদেশের কতটুকু, এই টার্মগুলো একটু দেখে যাবেন। আচ্ছা, আমি আর বেশি পর্বত নিয়ে পর্বতে যে 4টি শ্রেণীবিভাগ রয়েছে সেইটি ডিটেল আমি পড়াবো না। আমি জানি আপনারা অবশ্যই জানেন। সেগুলো হচ্ছে যেমন ভঙ্গিল পর্বত, যেটা ভাঁজের কারণে সৃষ্টি হয়েছে, যেগুলো হচ্ছে আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরির কারণে সৃষ্টি হয়েছে, তারপর ল্যাকুলিক পর্বত, তারপর হচ্ছে ফোল্ড পর্বত। এই পর্বতগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি উদাহরণগুলো জানবেন।
উদাহরণগুলো জানবেন, যেন উদাহরণ বলতে দিলে যেন আপনি বলতে পারেন, 1-2টা উদাহরণ জানবেন। আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, আমরা জানি হচ্ছে ভঙ্গিল পর্বত। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমাদের যে পাহাড়গুলো গঠিত হয়েছে সেগুলো কিন্তু হিমালয় পর্বত গঠনের সময় আমাদের উত্তর পূর্বাংশে এবং দক্ষিণ পূর্বাংশের পর্বতগুলো গঠিত হয়েছিল, যার কারণে এই পর্বতগুলাকে ভঙ্গিল পর্বত বলে। বাংলাদেশের পর্বতগুলো যদি আপনাকে জিজ্ঞেস করে সেই সময় অবশ্যই এটা জিজ্ঞেস করবো হবে যে ভঙ্গিল পর্বত কী, বা ভঙ্গিল পর্বত আসলে কীভাবে গঠিত হয়েছে। খুব ইজিলি আনসার দিতে গেলে সেটা হচ্ছে 2টি প্লেট যখন কনভার্জেন্ট প্লেট একত্রে 2টা মুখোমুখি সম্মুখে আসে তখন দেখা যায় যে একটি প্লেট অ্যাস্ট্রোস্ফিয়ারে নিচে ডুবে যায়, আরেকটি প্লেট হচ্ছে উপর দিকে উন্থিত হয়, এবং 2টার কারণে একটা ভাঁজের সৃষ্টি হয়। 2টার কারণে একটা ভাঁজের সৃষ্টি হয়, যার কারণে হচ্ছে দুইটা প্লেট এই যে প্লেটটা গঠিত হলো, এটাই মূলত হচ্ছে হিমালয় পর্বত, ভঙ্গিল পর্বত মানে ভাঁজ পর্বত। তো আমরা জানি হিমালয়, আন্দিজ, এই নামগুলো আমরা জানি, এই নামগুলো যেন আমাদের তখন মাথায় থাকে। এবং আগ্নেয় পর্বতের ক্ষেত্রে ভিসুভিয়াস, কিলিমাঞ্জারো খুবই কমন নাম। তারপর ল্যাকোলিথের ক্ষেত্রে ইউএসএর ল্যাকোলিথ, তারপর হচ্ছে ফোল্ড পর্বত, এখানে নেই ফোল্ড পর্বতটি। ফোল্ড পর্বতের ক্ষেত্রে একটি উদাহরণ হচ্ছে ভারতের বিন্ধ্য পর্বত, আর হচ্ছে পাকিস্তানের লবণ পর্বত। তো এই নামগুলা একটু দেখে রাখবেন। গেল মোটামুটি হচ্ছে ভূমিরূপ সংক্রান্ত যে প্রশ্নগুলো আসতে পারে, আর হচ্ছে এখন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল রিলেটেড প্রশ্ন। বায়ুমণ্ডল রিলেটেড প্রশ্ন থেকে কী কী প্রশ্ন আসতে পারে? একে তো আসতে পারে হচ্ছে বায়ুমণ্ডলে কোন উপাদানটি সবচেয়ে বেশি, তারপর আসতে পারে হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃতি কতটুকু, 10,000 প্লাস হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃতি। কিন্তু বায়ুমণ্ডলের আমরা জানি যে 97% উপাদান কিন্তু 30 কিলোমিটারের ভেতরেই থাকে। %97 গ্যাসীয় উপাদান 30 কিলোমিটারের ভেতরেই থাকে, আমরা জানি। এটা একটা প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃতি কতটুকু, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে আসলে কীরকম প্রশ্ন আসতে পারে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস থেকে প্রশ্ন আসতে পারে যে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কতটুকু, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি কতটুকু, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। তবে খুব বেশি ডিটেলের যাবে না। আর বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বিভিন্ন স্তরের, যেমন আমরা জানি যে ট্রপোস্ফিয়ার স্তরে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে সেইখানে হচ্ছে মেঘ বৃষ্টিপাত তৈরি হয়, মেঘ বৃষ্টিপাত বজ্রপাত তৈরি হয়। তবে সরাসরি আপনাকে এভাবে জিজ্ঞেস না করে অন্যভাবে জিজ্ঞেস করতে পারে যে আমরা তো জানি ট্রপোস্ফিয়ারে মেঘ বৃষ্টিপাত তৈরি হয়, কিন্তু বলুন হচ্ছে কেন ট্রপোস্ফিয়ারেই মেঘ বৃষ্টি তৈরি হয়, কেন স্ট্র্যাটোস্ফিয়ারে তৈরি হয় না। সেক্ষেত্রে একই উত্তর কিন্তু একটু ঘুরিয়ে বলবো আমরা। যেমন হচ্ছে আমরা তো জানি বিভিন্ন সাগর মহাসাগর এখানে রয়েছে এবং এখানে বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে। এবং ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ট্রপোপজ পর্যন্ত, সেটা হচ্ছে তাপমাত্রা যত উপর দিকে যাওয়া যায় সেই তাপমাত্রা কমে। বিশেষ করে হচ্ছে 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তার মানে হচ্ছে যখন আমি ট্রপোস্ফিয়ারের এই অংশটা চিন্তা করব, উপরে গেলে তো এখানে বরফ হয়েই যাচ্ছে, ঘনীভবন হয়ে যাচ্ছে, তার মানে এখানে ঘনীভবন হয়ে তারপরে তো উপরের অংশ আবার তাপমাত্রা বাড়ছে, ওইখানে তো আর ঘনীভবন সম্ভব না। তার মানে জলীয় বাষ্প হচ্ছে এখানেই ঘনীভবন হয়ে যায়, হওয়ার পরে ভূপৃষ্ঠে আকর্ষণে বৃষ্টিপাত হয়, মেঘ বৃষ্টি এখানে সংঘটিত হয়, কারণ উপরের অংশ তো আর জলীয় বাষ্প পাওয়া যাচ্ছে না। এটাই মূলত আনসার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে প্রশ্ন যেমন বলেছি, এখানে জলীয় বাষ্প থাকে না, এই কারণে হচ্ছে যে জেট বিমানগুলো, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে জেট বিমানগুলো চলাচল করে।
জেট বিমানগুলো চলাচল করে। তারপর ওজোন স্তর, অতিবেগুনি রশ্মি। আচ্ছা, ওজোন স্তর, অতিবেগুনি রশ্মি এগুলো তো আমরা জানি। তারপর আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন উল্কাপিণ্ডগুলো কেন পৃথিবীকে আঘাত করে না? এটার একটা, এই যে স্তরগুলোর মধ্যে সেটার উত্তর রয়েছে। যেমন মেসোমণ্ডল, যেটা মেসোমণ্ডলে কিন্তু যে উল্কাগুলো এসে ছুটে এসে সেইখানে কিন্তু এসে পুড়ে যায়, যার কারণে উল্কাপিণ্ডগুলো এখানে এসে ভস্মীভূত হয়ে যায়, পৃথিবীকে আঘাত করতে পারে না। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা পড়লাম ওজোন, আল্ট্রাভায়োলেট রে, মেসোমন্ডল পড়লাম হচ্ছে উল্কা পৃথিবীতে আঘাত হানতে পারে না। এগুলো মূলত হচ্ছে বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি আরেকটা টার্মস দেখে রাখতে পারেন, সেটা হচ্ছে যে ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা কত ডিগ্রিতে কত ডিগ্রি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে কি তাপমাত্রা বৃদ্ধি পায় উপর দিকে গেলে নাকি কমে। তারপর হচ্ছে মেসোস্ফিয়ারে কি কমে নাকি বাড়ে। তাছাড়া আয়োনোস্ফিয়ার, যেমন বেতার তরঙ্গ কোন স্তরে হচ্ছে প্রতিফলিত হয়, এটা একটি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এই সবগুলো যতগুলো পড়লাম ওগুলো থেকে আরেকটা খুব বেশি হট টপিক, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এবং এটা রিসেন্ট এবং সব দিক দিয়ে এটা ইম্পর্ট্যান্ট। এবং আমার যখন ভাইবা হয়েছিল তখনও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং থেকে প্রশ্ন এসেছিল। যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হচ্ছে 2 মেরুর তো বরফ, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে 2 মেরুর বরফ তো গলছে, এই সেক্ষেত্রে বাংলাদেশের উপরে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব কে পড়তে পারে। ঠিক আছে, এই প্রশ্নটা করা হয়েছিল। এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু কয়েকভাবেই আপনি দিতে পারেন। যদি আপনার ভালো জানা থাকে তাহলে অবশ্যই অ্যান্ড ডাটা দিয়ে আপনি উত্তরটা দিবেন। আর যদি না জানা থাকে, জানা থাকারই কথা, আমরা 5 বছর এটা পড়েছি, তবে সেই মুহূর্তে মনে থাকাটা ইম্পর্টেন্ট। যেমন আমি তখন আইপিসিসি ডাটা দিয়ে, যেমন বাংলাদেশের সি লেভেল রাইজ হবে যদি গ্লোবাল বরফ গলে যায়, সেক্ষেত্রে সি লেভেল রাইজ হলে বাংলাদেশে আইপিসিসি 2018 সালের মেবি, তখন 2018 সালের ডাটা বলেছিলাম, ডাটা অনুযায়ী বাংলাদেশে 2100 সালে দেখা যাবে 17% ভূমি ডুবে যাবে, সমুদ্র পৃষ্ঠের নিচে চলে যাবে। এবং সেই ফলে কী হবে, একে তো ভূমিই নেই, উদ্বাস্তু তৈরি হবে, আমাদের এগ্রিকালচারের প্রভাব পড়বে। তারপর হচ্ছে শুধু 2100 না, বর্তমান সময়ে সেখানে কী কী সমস্যা ক্রিয়েট করছে, সেখানে হচ্ছে আমাদের লবণাক্ততা সৃষ্টি করছে। লবণাক্ততার কারণে আমরা মৎস্য সম্পদে কিন্তু এখানে ওইভাবে ডেভেলপ করতে পারছে না। তারপর হচ্ছে কি কী বলে সুপেয় পানি সম্ভব হচ্ছে না। সবগুলা এইগুলো হচ্ছে একদম আপ টু ডেট ইনফরমেশন সহ আপনার জানা থাকা লাগবে। যত সুন্দর করে আপনার যদি জানা থাকে তাহলে আপনি কেন রিপ্রেজেন্ট করবেন না? ওইটা আপনি তো ওই সময়ের অপেক্ষায় থাকবেন যখন আপনার পারা জিনিস আপনাকে বোর্ড জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং এবং বৈশ্বিক গ্লোবাল ওয়ার্মিং, বাংলাদেশের গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল, এগুলো একদম ডিটেলস পড়বেন। মানে কত সালে 1.5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার কথা বলা হচ্ছে পৃথিবীর টেম্পারেচারকে, ওগুলো জানা থাকা লাগবে। আচ্ছা, এখানে হচ্ছে পৃথিবীর জলরাশির ভাগটা 97 ভাগ পানি, 3 ভাগ হচ্ছে সাগর মহাসাগর, আর 97 সাগর মহাসাগর, আর 3 ভাগ রয়েছে নদী, হিমবাহ, কি বলে মিষ্ট পানি, আর ওইটা হচ্ছে লবণাক্ত পানি। এই যে একটা পার্সেন্টেজ, এটা তুলে ধরলাম। আচ্ছা, আরেকটা কনফিউজিং টার্ম যেগুলো বলেছি আমি, মূলত আজকে হচ্ছে যেগুলো কনফিউশন সৃষ্টি করছে কিন্তু ইম্পর্টেন্ট, ওই টার্মসগুলোই আজকে এই লেকচারে ব্যাখ্যা করছি। যার মধ্যে একটি হচ্ছে সাগর, মহাসাগর, হ্রদ, তারপরে আমরা বলি বঙ্গোপসাগর, কেন এটা উপসাগর কেন, এই রিলেটেড। যেহেতু আমরা বঙ্গোপসাগর আমাদের দক্ষিণ অংশে অবস্থিত, প্রশ্ন আসতে পারে যে বঙ্গোপসাগর উপসাগর কেন? উপসাগর বলতে কি বোঝেন, বা হ্রদ বলতে কি বোঝেন? উপসাগর বলতে হচ্ছে আমরা বুঝবো সমুদ্র থেকে ছোট হচ্ছে মহাসাগর, থেকে ছোট হচ্ছে সাগর, আর যখন 3 দিক ভূমি দ্বারা একটা জলাভূমি আবদ্ধ হবে তখন আমরা সেটাকে বলবো উপসাগর। যেমন হচ্ছে বঙ্গোপসাগর, মেক্সিকো উপসাগর। তাছাড়া আরেকটি হচ্ছে রয়েছে হ্রদ, যেটাকে বলছি সেটা হচ্ছে চারদিক দ্বারা পানি আবদ্ধ জলাভূমিকে হচ্ছে আমরা বলবো হচ্ছে হ্রদ।
এখানে আরেকটি টার্ম আমি হচ্ছে জাস্ট উল্লেখ করেছি, সমুদ্র স্রোতের কারণ। সমুদ্র স্রোত আপনারা ডিটেল পড়বেন, কারণ সমুদ্র স্রোতে ডিটেল পড়ার সময় সব বিষয়ে গুরুত্ব দিতে হবে না, কিছু কয়েকটা যেমন ল্যাব্রাডো স্রোত, উপসাগরীয় স্রোত, এই স্রোতগুলো হচ্ছে ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। ল্যাব্রাডো স্রোত গরম স্রোত নাকি ঠান্ডা স্রোত, এইগুলো এই 2-3টা স্রোত যেগুলো। আর হচ্ছে সমুদ্র স্রোতের কারণ, যদি আপনাকে হচ্ছে সমুদ্র রিলেটেড প্রশ্ন করলে অবশ্যই হয়তো সমুদ্র স্রোতের কারণগুলো আসবে, এবং সমুদ্র স্রোতের কারণগুলো যখন আসবে তখন যেন আপনি বলতে পারেন, 1-2টা কারণ বলে থেমে না যান। কারণ আমরা জানি হচ্ছে যে তাপমাত্রার পার্থক্যের কারণে সমুদ্র স্রোত হয়, পৃথিবীর আবর্তনের কারণে সমুদ্র স্রোত হয়, মানে আহ্নিক গতির জন্য সমুদ্র স্রোত, আমরা আগে পড়েছি আহ্নিক গতির জন্য হচ্ছে সমুদ্র স্রোতে কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া পৃথিবীর বায়ু প্রবাহের কারণে সমুদ্র স্রোত হয়। তাছাড়া পৃথিবীর যে কি বলে অবস্থানের কারণে, অক্ষাংশ দ্রাঘিমাংশ কোন জায়গায় অবস্থিত, সূর্যরশ্মি কি একদম ডিরেক্ট পড়ছে কিনা, ও সব কিছুর উপরে হচ্ছে একটা অঞ্চলের সমুদ্র স্রোতের কারণগুলো সৃষ্টি হয়। সেক্ষেত্রে সমুদ্র রিলেটেড যেমন সমুদ্র ভূমিরূপগুলো, সেগুলো আমরা পড়তে হবে, মানে কতটুকু ভূমিরূপকে কি বলে, যেহেতু ওইগুলো আসলে বোঝানোর কিছু নেই, তো অবশ্যই দেখে যেতে হবে। যেমন পূর্বে বললাম, বাংলাদেশ হচ্ছে একদম হট, অন্য জিনিস পারার সাথে সাথে বাংলাদেশের সকল জিনিস পড়বেন। আমি এখানে বাংলাদেশ জাস্ট উল্লেখ করেছি, বাংলাদেশে কি কি পড়তে হবে। বাংলাদেশের ভূমিরূপ, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের সমুদ্র জয়, বাংলাদেশের নদীগুলো, বিশেষ করে আপনার এলাকার যে নদী, সেই নদীর উৎপত্তিস্থল, সেই নদী কোথায় পতিত হয়েছে, সেটার উপশাখা প্রশাখা, এগুলো সব ডিটেল, বিশেষ করে আপনার এলাকার নদী সম্পর্কে কোনো ইনফরমেশন আপনার মিস না হয়। আর তাছাড়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদী যেমন হচ্ছে পদ্মা, যমুনা, এগুলোর উৎপত্তি, এগুলোর শাখা প্রশাখা, এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু মাওয়া জাজিরা পয়েন্ট বা কিছু গুরুত্বপূর্ণ স্থান বা বন্দরগুলোর নাম এই নদীগুলোর সাথে জড়িত, সেগুলো হচ্ছে দেখতে হবে। সে বাংলাদেশে বর্তমান হচ্ছে যে রিসেন্ট যে উন্নয়ন প্রকল্পগুলো চলছে বা উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে, সকল কিছু বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি, বাংলাদেশের পোশাক শিল্প, বিশেষ করে পোশাক শিল্পটা পড়বেন, যেহেতু রিসেন্টলি পোশাক শিল্প নিয়ে ট্রাম্পের সাথে অনেক ধরনের দর কষাকষি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ 36% ট্যাক্স দিয়ে আমেরিকার বাজারে প্রবেশ করছে, সেক্ষেত্রে বাংলাদেশের কতটুকু লাভ হচ্ছে নাকি বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে, এইগুলো দেখতে হবে। এগুলো আমার লেকচারে, প্রিভিয়াস লেকচারে একদম ডিটেল আমি পড়িয়েছি বাংলাদেশের পোশাক শিল্প। আচ্ছা, তো বাংলাদেশের A to Z পড়বেন। আর হচ্ছে আর যে নিচের কয়েকটা টার্মস আমি হচ্ছে, একটা চ্যাপ্টার আছে আপনাদের, সেটা হচ্ছে আর্থ অ্যাজ এ প্ল্যানেট। এই আর্থ অ্যাজ এ প্ল্যানেট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, প্লাস কিছু কনফিউজিং টার্ম আছে, যেমন নক্ষত্র কোনটা, তারপর হচ্ছে আমরা অধিকাংশ সময় 2টা টার্মের মধ্যে ছায়াপথ, গ্যালাক্সি, এই 2টার মধ্যে কিন্তু একটা মানে একটা গোজামিল লেগে যায়। সেই ক্ষেত্রে নক্ষত্র কাকে বলে, যেমন যার নিজস্ব আলো আছে সেটাকে নক্ষত্র বলে, আর যার নিজস্ব আলো নেই সেটাকে গ্রহ বলে, আর গ্রহর উপর ভিত্তি করে যেটি গ্রহ চাঁদিকে ঘুরে সেটিকে উপগ্রহ বলে। এটা মূলত হচ্ছে আমরা বেসিক আমরা জানি। নক্ষত্র যেহেতু নিজস্ব আলো আছে, সেই ক্ষেত্রে আমাদের নক্ষত্র একটাই মানে সৌরজগতে, সেটা তো জানি সূর্য। সূর্য নিয়ে একটু ডিটেল আমরা পড়ব, যেমন সূর্য থেকে সময় আসতে, আলো আসতে কতটুকু সময় লাগে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কিলোমিটার, তারপর হচ্ছে এগুলো আলোকবর্ষ বলতে মূলত কত কিলোমিটারের সমান, এগুলো। আচ্ছা, নক্ষত্র মণ্ডলী, আচ্ছা এই টার্মগুলো আমি এখান থেকে না পড়িয়ে একটা, যেমন ছায়াপথ, ধূমকেতু, গ্রহ, এই গ্যালাক্সি আর এই যে মিল্কি ওয়ে, এই 2টার মধ্যে কিন্তু একটা কনফিউশন থেকে যায় যে গ্যালাক্সি কোনটা, ছায়াপথ কোনটা, আর মিল্কি ওয়ে বা কোনটা।
যদি আমরা একটা পুরা মহাবিশ্বর একটা অংশ চিন্তা করি, এটাকে যদি পুরা মহাবিশ্বের একটা অংশ চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে এটা যদি আমাদের সূর্য হয়, সূর্যের চারদিকে আমরা বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে, ঠিক তেমনিভাবে এখানে বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে। এরকম সূর্যের মতো আরও অনেক নক্ষত্র আছে। এই যে পুরো মহাবিশ্বের যে বিভিন্ন ধরনের সেট আপ, আমাদের সৌরজগতের যে সেট আপ, এরকম সেট আপ আরও আছে, আরও নক্ষত্র, কোটি কোটি নক্ষত্র আছে। এবং সেই নক্ষত্রকে ঘিরে এরকম কিন্তু সেট আপ রয়েছে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহে। এই যে সামগ্রিক যে অবস্থা, সেটাকে আমরা মূলত হচ্ছে এই এক একটা সেট আপকে বলা হচ্ছে গ্যালাক্সি, আর সমগ্রটাকে বলা হয় ছায়াপথ। আর বাংলাদেশ সৌরজগৎ ছায়াপথের যে অংশটাকে অবস্থিত, সেটাকে বলা হয় মিল্কি ওয়ে। তার মানে এটা যদি সূর্য হয়, আমাদের মিল্কি ওয়ে হচ্ছে এটা। মূলত এটাই হচ্ছে মূল থিম। তারপর হচ্ছে নীহারিকা, এগুলো আবার আরেকটু অন্য বিষয়। এই তিনটার মধ্যে কনফিউশন, গ্যালাক্সি, ছায়াপথ আর মিল্কি ওয়ে, এই তিনটাতে মূলত হচ্ছে একটু কনফিউশন থাকে। তবে নীহারিকা কি? নীহারিকা হচ্ছে স্বল্প আলোকিত তারকা আস্তরণ, যেটি হচ্ছে পুরোটাই মূলত গ্যাসীয় অবস্থায় তৈরি। আর ধূমকেতু যেটা, সেটার কিন্তু একটা লেজ আছে আর একটি মাথা আছে, এবং যেটি এক প্রকার যেটা হচ্ছে পৃথিবীতে মাঝে মাঝে, বিশেষ করে আমরা হেলি ধূমকেতুর নাম শুনেছি, যেটি কত বছর পর পর পৃথিবীতে দেখা যায়, ৭৬ বছর পর পর পৃথিবীতে দেখা যায়, এবং সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৮৬ সালে। তারপরে রয়েছে গ্রহ, যার নিজস্ব কোনো আলো নেই, সেটি হচ্ছে গ্রহ। সৌরজগতে এরকম গ্রহ রয়েছে ৮টি। এই ৮টি গ্রহের ডিটেল আমি পড়তে বলবো না, তবে ৮টি গ্রহের কিছু ইম্পর্টেন্ট মানে ডাটাগুলো পড়ার দরকার নেই, যে কতটুকু সময় লাগে, সূর্যকে প্রতিদিন কতটুকু সময় লাগে, পৃথিবী থেকে তার দূরত্ব কত, সূর্য থেকে তার গুরুত্ব কত, নো নিড, এগুলো কিছু পড়ার দরকার নেই। তবে যেটা পড়বেন সেটা হচ্ছে আচ্ছা, যেটা পড়বেন পৃথিবীটা ডিটেল পড়বেন। পৃথিবী, যেহেতু পৃথিবী ডিটেল পড়বেন, সূর্য থেকে কিছু ইনফরমেশন আগে বলেছি সেগুলো। তারপরে বুধ গ্রহ, ইউরেনাস গ্রহ, এক্ষেত্রে আমরা কে পড়ব? ইউরেনাস গ্রহর ক্ষেত্রে আমরা পড়ব যে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই গ্রহগুলো। বুধের ক্ষেত্রে আমরা পড়ব এটা যে সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। দ্যাটস ইট, এতটুকুই। সৌরজগতের ছোটতম এবং পৃথিবীর নিকটতম, এবং বুধের কোনো উপগ্রহ নেই। উপগ্রহগুলো পড়ার খুব একটা দরকার নেই। তারপরে হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহর হচ্ছে যেটা আমরা দেখব, শুক্র গ্রহ হচ্ছে ভোরের আকাশে শুকতারা, এটা খুব ইম্পর্টেন্ট। ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসেবে আমরা যেটা দেখি, সেটা হচ্ছে শুক্র। তার মানে বুধের মধ্যে সৌরজগতের ক্ষুদ্রতম, এটা বলেছি একটু আগে। এইগুলোই মূলত দেখে নেবে। আর পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর অক্ষর উত্তর মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ কত, তারপর হচ্ছে নিরক্ষা রেখায় বা বিষুব রেখায় পৃথিবীর ব্যাসার্ধ কত, এটা একটা ইম্পর্টেন্ট। তবে গড় ব্যাসার্ধটা পড়ে রাখবেন। নিরক্ষা রেখায় কত, মেরু রেখায় কত, সেটা না মনে থাকলেও পৃথিবীর হচ্ছে গড় ব্যাসার্ধটা কত, সেটা মনে রাখবেন। এই গেল পৃথিবী মোটামুটি। আচ্ছা, পৃথিবী থেকে আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে পিলিতে ছিল, এটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল। পৃথিবীর তৈরির বিভিন্ন তত্ত্ব রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে যে তত্ত্ব জিজ্ঞেস করা হয়, সেই ক্ষেত্রে আপনি কোন তত্ত্বটা উল্লেখ করেন, যেটা আপনি ভালো বুঝেন। আমিও করবো যে আপনি বিগ ব্যাং তত্ত্বর কথা উল্লেখ করবেন, কারণ এটা সবচেয়ে আধুনিক তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বর কথা উল্লেখ করলে বিগ ব্যাং তত্ত্ব আসলে কি, এবং বিগ ব্যাং তত্ত্ব বর্ণনার প্রথমে আপনি বলবেন যে এটা প্রথমে উপস্থাপন করেছে জিল লেমেটার সেটা উপস্থাপন করেছিলেন, কিন্তু স্টিফেন হকিং সেটাকে ব্যাখ্যা করেছেন, এবং ব্যাখ্যাটা তিনি এভাবে করেছেন যে আমরা যখন প্রায় অনেক
পূর্বে, যখন পৃথিবী সৃষ্টির পূর্বে, মহাবিশ্ব সৃষ্টির পূর্বে, তখন কেমন ছিল? একটি ক্ষুদ্র, ঘন এবং উত্তপ্ত পদার্থ থেকে একটি আমাদের এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে বলে এই বিগ ব্যাং তত্ত্বের মধ্যে বলা হয়ে থাকে। এবং এই তত্ত্বের ফলে যে কণাটি থেকে সেটি অত্যন্ত তাপে এবং অত্যন্ত চাপে কারণে ভেতর থেকে বিস্ফোরণ ঘটে, এবং এই বিস্ফোরণের কারণে মূলত বিভিন্ন নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের কারণে যে ছোট 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 পদার্থগুলো ছিটকে যায়, সেগুলো থেকে মূলত আমাদের এই নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সমগ্র বিশ্বেই সৃষ্টি হয়েছে। এবং এই তত্ত্ব অনুযায়ী পৃথিবী এখনো সঞ্চারণশীল। তো আমরা বিগ ব্যাং তত্ত্বটা একটু দেখে নেব। বিগ ব্যাং তত্ত্বটা ইম্পর্টেন্ট, যেটা উপস্থাপন করেছেন জি লেমেটার। আচ্ছা, এখন মোটামুটি গেল। এখন এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম আর পসিবিলিজম নিয়ে একটু আমি যে ধরনের প্রশ্ন আসতে পারে। এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম কি প্রশ্ন আসতে পারে, পসিবিলিজম। তবে এর থেকে গুরুত্বপূর্ণ আরেকটা প্রথম তো শুরু হবে ডিটারমিনিজম কি বা কাকে বলে, তারপর এটা থেকে আরও অনেক প্রশ্নের সৃষ্টি হতে পারে। যদি আপনাকে ডিটারমিনিজম বলে তাহলে তো আপনি সংক্ষেপে বলবেন যে পরিবেশ আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এই যে তত্ত্বটা, সেটার মূলত এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম। আর পসিবিলিজমের তত্ত্ব অনুযায়ী আমাদের যেটা পসিবিলিজম, মানে মানুষের সম্ভাবনা রয়েছে, যে মানুষ পরিবেশ তো আমাদের উপর বিভিন্ন ধরনের সিচুয়েশন ইম্পোজ করে, কিন্তু মানুষ সেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যে মানুষ কি করবে। এই যে ধারণাটা, এটা এনভায়রনমেন্টাল পসিবিলিজম। তবে এই ক্ষেত্রে আর যে প্রশ্নটা উত্থাপন হতে পারে স্যারদের মাধ্যমে, যে এনভায়রনমেন্টাল ডিটারমিনিজমের তত্ত্বের কারা কারা অনুসারী ছিলেন, এনভায়রনমেন্টাল পসিবিলিজম তত্ত্বের কারা কারা অনুসারী ছিলেন, সেক্ষেত্রে আপনি যার নাম ভালো জানেন, যার সম্পর্কে এক দুই লাইন বলতে পারবেন, তার নাম বলবেন। বিশেষ করে ডিটারমিনিজম তত্ত্বের প্রবক্তা। ডিটারমিনিজম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ফ্রেডরিক রাসেল। আর পসিবিলিজম তত্ত্বের প্রবক্তা ছিলেন ভাইডেল ডি লাপ্লাস। আচ্ছা, প্রয়োজন হলে এই যে নামগুলোর যে স্পেলিংটা, এটা দেখে নেবেন, কারণ অনেক সময় আপনাকে ভাইডাল ডি লাপ্লাস এই ওয়ার্ডটা লিখতেও বলতে পারে যে আসলে এটা উচ্চারণ এরকম বলছেন, এটা লিখতে কীরকম। সেক্ষেত্রে নামগুলো আপনি এক দুইটার নাম শিখে যাবেন, ডিটেল পড়া দরকার নাই, কারণ কোনো মানুষই সব কিছু জানে না। প্রাথমিক ধারণা আপনার থাকলে আলহামদুলিল্লাহ। ভাইডাল ডি লাপ্লাস দুইটা বললেন, লিখতে জানলেন, গেল এনভায়রনমেন্টাল পসিবিলিটি। আচ্ছা, এটা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, যেটা আপনাকে প্রশ্ন করতে পারে যে বলুন যে আপনি তো দুইটা তত্ত্বের কথা বললেন, সেক্ষেত্রে আপনি কোন তত্ত্বটাকে, বা আপনার মতামত কি, কোন তত্ত্বটা আসলে সঠিক, বা আপনি কি মনে করেন, আপনার মতামতে কি। সেক্ষেত্রে আপনি সুন্দর করে নিজের একটা তত্ত্ব মতামত দিলেন যে স্যার, যে আমরা তো জানি প্রকৃতি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মানুষেরও অনেক ক্ষেত্রে সেই হয়তোবা যদি সিচুয়েশন থাকে আমরা সেটা হয়তো পাল্টাতে পারি, আবার কিছু কিছু কিন্তু আমরা আসলেই পাই না। যেমন প্রাকৃতিক দুর্যোগগুলো, যেগুলো বলে কয়ে আসে না, সেগুলো আমরা ইচ্ছা করলেও পাই না, যেমন ভূমিকম্প। আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিজের কারণে সৃষ্টি, সেগুলো কন্ট্রোল করতে পারি। আবার কিছু সিচুয়েশন সৃষ্টি হয়, যেমন মরুভূমিতেও কিন্তু প্রযুক্তি ব্যবহার করে এখন কৃষিকাজ করা সম্ভব হচ্ছে। সব কিছু আমরা সিদ্ধান্ত নিতে পারি। এটা মানে দুইটার সংমিশ্রণ, মূলত দুইটার সংমিশ্রণ। এটাই ভাইবা বোর্ডকে যদি আপনি বলতে পারেন, মূলত আপনি কতটুকু জানেন বিষয় না, আপনি কতটুকু উপস্থাপন করতে পারেন ভাইবা বোর্ডকে, এটা মূল বিষয়। আচ্ছা, আমি আরও কয়েকটা জিনিস বুঝাবো বলেছিলাম, সেটা জোয়ার এবং ভাটা। আপনাদের জন্য জোয়ার ভাটা ইম্পর্টেন্ট। জোয়ার ভাটা যদি আমি আচ্ছা, এখানে জোয়ার ভাটাটা
জোয়ার আর ভাটা। মানে জোয়ার ভাটা একটা পৃথিবীতে একটি দিন কয়টা জোয়ার ভাটা হয়? প্রশ্ন হতে পারে জোয়ার ভাটা কি প্রতিদিন হয় কিনা। হ্যাঁ, জোয়ার ভাটা হচ্ছে প্রতিদিন 2বার জোয়ার এবং 2বার ভাটা হয়, এবং একটা ভাটা জোয়ার থেকে আরেকটা জোয়ারের যে মধ্যকার সময় সেটা হচ্ছে 12 ঘন্টা। ঠিক তেমনিভাবে 2টি ভাটার মধ্যবর্তী সময় হচ্ছে 12 ঘন্টা। এটি হচ্ছে জোয়ার ভাটার মূলত প্রাথমিক ধারা। এখান থেকে যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে জোয়ার ভাটার কারণগুলো কি। জোয়ার ভাটার কারণগুলো তাহলে আপনি একটু অবশ্যই আপনাকে জানতে হবেন। যেমন হচ্ছে জোয়ার ভাটার কারণটাকে মূলত 2টা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে যে জোয়ার ভাটার একটা হচ্ছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ, আরেকটা হচ্ছে পৃথিবী। যেমন আহ্নিক গতি আমি পড়েছিলাম, তখন বলেছিলাম কিন্তু জোয়ার ভাটাটা পড়াবো। আহ্নিক গতির কারণে জোয়ার ভাটাটা হয়। আহ্নিক গতির কারণে কিভাবে জোয়ার ভাটাটা হয়? আহ্নিক গতি বা পৃথিবীর যে ঘূর্ণন গতি নিজ অক্ষের উপর, তখন ঘূর্ণনের কারণে একটা কেন্দ্রাতিক শক্তির সৃষ্টি হয়। পৃথিবীর ঘূর্ণনের কারণে একটা কেন্দ্রাতিক গতির সৃষ্টি হয়, যার কারণে এই কেন্দ্রাতিক গতির বৈশিষ্ট্য কি? বিভিন্ন ম্যাটেরিয়ালসগুলো পৃথিবী পৃষ্ঠে সেগুলো পৃথিবী থেকে দূরে সরে যেতে চেষ্টা করে। এই যে দূরে সরে যাওয়ার প্রবণতা, সেটাকেই হচ্ছে মানে পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে দূরে সরতে চেষ্টা করে, যার কারণে এটাকে একটা জোয়ার আমরা বলছি। তার মানে এটা একটা কারণ গেল। তাহলে আরেকটা কারণ হচ্ছে সূর্য এবং চাঁদের আকর্ষণ। 2টা কারণ গেল। কিন্তু এই জোয়ার ভাটা রিলেটেড কিন্তু আরও কিছু প্রশ্ন আছে, যেমন মুখ্য জোয়ার কাকে বলে, গৌণ জোয়ার কাকে বলে, তেজ কটাল কি, মরা কটাল কি, এই বিষয়গুলো হচ্ছে আপনারা পড়ে যাবেন। যেমন তেজ কটাল বা মরা কটাল। তেজ কটালটা আমি একটু বলি। তেজ কটালটা আপনারা তো জানেন অবশ্যই, কিন্তু এগুলো আর একটু স্টাডি করে যেতে হবে। যেমন তেজ কটাল, তেজ কটাল কখন হয়? পূর্ণিমা ও অমাবস্যাতে। আচ্ছা, 2টা কিন্তু 2 রকম। একটা হচ্ছে পূর্ণিমা একদম আলোকিত, আর একটা অমাবস্যা। তাহলে যদি পূর্ণিমা অমাবস্যা তিথি কিভাবে হয়, এই জিনিসটা যদি আপনি সহজেই স্যারদেরকে বুঝাতে যান, তাহলে একটা চিত্র দিয়ে এটা সম্ভব। পূর্ণিমা তিথি কি হয়, এটা যদি পৃথিবী ধরি তাহলে কিন্তু এই যে সূর্য একদিকে থাকে, চাঁদ একদিকে থাকে, এটা হচ্ছে পূর্ণিমা তিথিতে। যার কারণে এই যে এদিকেও হচ্ছে জোয়ার হয়, এদিকেও জোয়ার হয়। আবার অমাবস্যা তিথিতে কি হয়, এখানে চাঁদ থাকে, এখানে সূর্য থাকে, যার কারণে এই যে সূর্যটা ঢেকে যায় চাঁদের কারণে, যার কারণে এটাকে কিন্তু অমাবস্যা, ওয়ার্ড থেকে বোঝা যাচ্ছে অমাবস্যা বলা হয়। এই অমাবস্যা হওয়ার কারণে এই অংশটা হচ্ছে যে কি বলে, জোয়ার আকৃষ্ট হয়ে দুইটার মিলিত সম্মেলনে অনেক বড় জোয়ার সংঘটিত হয়। মূলত অমাবস্যাতে কিন্তু বেশি জোয়ার সংঘটিত, কারণ সমুদ্র, সূর্য এবং চাঁদ 2টার আকর্ষণে সংঘটিত হয়। আর মরা কটাল কোনটা? মানে যেখানে চন্দ্রের আকর্ষণকে সূর্যের আকর্ষণ ভেদ করে ফেলে, এবং করার ফলে আকর্ষণটা কমে যায়। বিশেষ করে এটা কি কখন হয়? যদি আমরা চিন্তা করি, যদি আমরা এটা দেখি যে সূর্য, এটা পৃথিবী, এটা সূর্য, আর এটা হচ্ছে চাঁদ, তাহলে যে এই যে সমকোণে যখন অবস্থান করে পৃথিবীর সাথে, তখন হচ্ছে একজনের আকর্ষণকে আরেকজন খণ্ডন করে ফেলে, যার কারণে আকর্ষণটা কমে যায়, আর তখন জোয়ারের তেজটা কম থাকে, তাই তখন তাকে বলা হয় মরা কটাল। মানে তার তেজ তখন তত বেশি থাকে না। এটা গেল জোয়ার ভাটা রিলেটেড সকল প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে যেটা রয়েছে মানচিত্র। মানচিত্র আপনি অবশ্যই বাংলাদেশের মানচিত্র এঁকে যাবেন, যদি আপনাকে পেজে আঁকতে দেয় সেক্ষেত্রে যেন ভুল না হয়। এবং মানচিত্র, আন্তর্জাতিক মানচিত্র দেখে যাবেন, কারণ এখান থেকে আপনাকে গ্লোব দেখে বলতে পারে যে এই দেশটি কোথায়, তুরস্ক কোথায়, কোথায় কিউবা কোথায়।
আম, আপনি অবশ্যই হয়তো জানেন কোন দেশ কোথায়, কিন্তু ওই মুহূর্তে যেন আপনার টাইম কিল না হয়, সেজন্য এক দেখাতে যেন পেয়ে যেতে পারেন, সেজন্য গ্লোবটা একবার দেখে যাবেন, বাংলাদেশের মানচিত্র এঁকে যাবেন, এবং বাংলাদেশের হচ্ছে ইম্পর্টেন্ট স্থলগুলো, জায়গাগুলো যেমন স্থলবন্দর, এসবগুলো হচ্ছে একটু স্টাডি করে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখে যাবেন, সেটা হচ্ছে ইকোনমিক রিভিউ অফ বাংলাদেশ। এটার মধ্যে রিসেন্ট যত ইনফরমেশন আছে একটা বইয়ের মধ্যে পাবেন। আমার ভাইভাতে কিন্তু ইকোনমিক রিভিউ থেকে একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে মূলত ইকোনমিক রিভিউ বলা যেতে পারে, বা রিসেন্ট যে পাবলিকেশন সেগুলো থেকে হচ্ছে এই ইনফরমেশনটা, এই প্রশ্নটা এসেছিল। সেটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে চরম দারিদ্রতা বাংলাদেশের কত পার্সেন্ট। তো রিসেন্ট ইনফরমেশন, তো এই অনেক ইনফরমেশন হয়তো রিসেন্ট, এইগুলো হচ্ছে ইকোনমিক রিভিউ বা রিসেন্ট প্রকাশনা থেকে পড়তে পারবেন। আচ্ছা, এইগুলো হচ্ছে সাবজেক্ট ভিত্তিক যত মানে ক্রিটিক্যাল, আমি কিন্তু সব কিছু পড়াবো বলি নেই, বলেছি হচ্ছে ক্রিটিক্যাল যেইগুলো সমস্যা হয়, এবং বেসিক বেসিক ভূগোল, যেগুলো বেসিক ভূগোল আপনি অন্য বিষয়গুলো না পারলেও সমস্যা নেই, বাট বেসিক থেকে জিজ্ঞেস করলে যেন আপনি খালি হাতে না ফেরেন, কারণ বেসিক জিনিস না পারলে আপনি আসলে পড়াবেন কি, আপনি যাচ্ছেনই বেসিক জিনিসে স্টুডেন্টদেরকে বোঝাতে। আচ্ছা, এই গেল হচ্ছে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা। এখন একটু জেনারেল লাইনে খুবই কম সময়ের মধ্যে জেনারেল বিসিএস, বিসিএস এ আসলে ভাইবা বোর্ডটা কেমন হয়, ম্যানার্সগুলো কি হয়, জেনারেল ইনফরমেশনগুলো একটু দিব। আচ্ছা, যারা হচ্ছে ইতিমধ্যে ভাইবা দিয়েছেন তারা তো জানেন ভাইবা বোর্ড কেমন হয়, কিন্তু যারা দেননি তাদের জন্য ভাইবা বোর্ডটা মূলত হচ্ছে যে আপনি প্রথমে যদি একটা রুমে এন্ট্রি নেন, তাহলে দেখতে পারবেন যে এটা যদি আপনার দরজা হয়, তাহলে আপনার হয়তো সিটটা এখানে থাকতে পারে। এখানে ভাইবা বোর্ডের চেয়ারম্যান বসবে এবং দুইজন এক্সটার্নাল এদিকেও বসতে পারে, আবার একসাথেও বসতে পারে। এটা মূলত একজন চেয়ারম্যান থাকবে, দুইজন এক্সটার্নাল থাকবে, এবং আপনি তাদের সম্মুখে বসবেন। আমার ক্ষেত্রে সিচুয়েশনটা ভিন্ন ছিল, করোনাকালীন সময়ে আমি পরীক্ষা দিয়েছি। আমার ভাইবা ছিল 2021-এর 14ই ডিসেম্বর। মূলত করোনা তখন প্রকোপ শেষ হয়ে গেছিলো, কিন্তু আমার সকলের যত চেয়ারম্যান স্যার থেকে তার এক্সটার্নালের আলাদা আলাদা অনেক দূরত্ব ছিল। যেমন আমি অনেক দূরে বসেছি, আমাকে এখানে কাগজ দিয়ে কোনো কিছু পরীক্ষা করার স্কোপ ছিল না স্যারদের। তারপর আরেকটা সুযোগ তখন আমার ছিল, যেটা হচ্ছে আমার হাত পা, আমার সামনে একটা টেবিল ছিল, হাত পা দেখা যায়নি আমার আসলে আমি কি নার্ভাস হয়ে যাচ্ছি এটা কিন্তু বুঝার উপায় ছিল না স্যারদের। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি স্যারদের সম্মুখে চেয়ার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফুল বডি এক্সপোজড, সেই ক্ষেত্রে আপনার সকল ভাইবা বোর্ডের যে আচ্ছা, এটা গেল ভাইবা বোর্ড, সকল কিছুই কিন্তু ভাইবা বোর্ডের ম্যানারের অন্তর্ভুক্ত। আচ্ছা, ভাইবা বোর্ডের ম্যানার পড়াতে গিয়ে আমি প্রথমে ড্রেস আপ বলবো, তারপর হচ্ছে ব্যবহার বিধি বলবো, তারপর হচ্ছে ক্রিটিক্যাল সিচুয়েশনে আসলে কিভাবে টেকেল দিতে হবে, এইটা তার মানে তিনটা জিনিস পড়াবো আমি। তার প্রথম হচ্ছে ড্রেস আপ। আচ্ছা, ড্রেস আপটা পরে পড়াই। প্রথমে হচ্ছে ব্যবহার, সিচুয়েশন হ্যান্ডলিং, ড্রেস আপ। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে তো ব্যবহার বিধি, আপনি যখন রুমে এন্টার নেবেন সেই সময় থেকে আপনার ব্যবহার বিধি বা আপনার আচরণ সংক্রান্ত সকল কার্যক্রম শুরু হয়ে গেল। আপনি যখন এই যে দরজাটা আছে, যখন দিয়ে ঢুকবেন তখন থেকে আপনার আচরণ তাদের কাউন্টের মধ্যে শুরু হয়ে গেল। তাহলে যখন আপনি ঢুকবেন বলা হয়ে থাকে যে আমি স্যার আমি আসতে পারি, পারমিশন নিয়ে ঢুকতে হবে, আমি আসতে পারি, বা স্যার মে আই কাম ইন স্যার, এই দুইটা ওয়ার্ড দিয়ে আপনি এন্ট্রি নেবেন। স্যার যখন বলবে আসুন, ঢুকবেন। তবে বাংলাতে বলতে পারেন, ইংলিশে বলতে পারেন। এক্ষেত্রে আপনার বোর্ড যে বাংলাতে আপনার প্রশ্ন করবে মে আই কাম ইন স্যার বললে ইংলিশে বলবে, বা আমি আসতে পারি স্যার বললে যে বাংলায় পড়বে, বিষয়টা এমন নয়। তো আপনার কনফিউশন থাকলে বাংলায় বলে ঢুকতে পারেন যদি বাংলায় কমফোর্টেবল হন। সেক্ষেত্রে
এই দরজাটা যেটা দিয়ে আপনি ঢুকলেন সেই দরজাটা অবশ্যই আপনি ঢোকার পর লাগিয়ে ঢুকবেন। আপনি ঢুকলেন আর দরজাটা ঠাস পিছন দিয়ে লেগে গেল, অবশ্যই জিনিসটা প্রথমে আপনার নেগেটিভ মার্কিং হবে এবং আপনার যে কনফিডেন্স লেভেলটা একদম জিরো করে দিতে পারে এটা। তারপর হচ্ছে পারমিশন নিয়ে বসবেন, পারমিশন না দিলে বসবেন না। দিবে, আপনি গেলে আপনাকে পারমিশন দিবে, না হলে আপনি স্যার আমি বসতে পারি, হয়তো পরীক্ষা হতে পারে আপনাকে দাঁড়িয়ে করে রাখে স্যার আমি বসতে পারি। কারণ ওখানে আপনার বিভিন্ন ধরনের, যেমন বললাম সিচুয়েশন হ্যান্ডেলিং, বিভিন্ন ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি করা হবে। আচ্ছা, আপনি গেলেন, যাওয়ার পরে আপনি সালাম দিবেন। সালাম হচ্ছে প্রত্যেককে 3টা করে দিবেন না, একটা সালাম দিবেন। হাত, আমাদের একটা টেন্ডেন্সি আছে আমরা হাত উঁচু করে সালাম দেওয়ার চেষ্টা করি, ওই হাত কিছু জায়গায় থাকবে, জাস্ট মুখে আসসালামু আলাইকুম পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলবেন। বসতে বললে বসবেন। আচ্ছা গেল, সামনে হাত দুটো সুন্দর করে রাখবেন, পা নাড়াবেন না, হাত নাড়াবেন না। নার্ভাস হচ্ছেন সেটা স্যার দেখে বুঝতে দেওয়া যাবে না। আর একটা প্রশ্ন বিশেষ করে, আচ্ছা পরবর্তীতে যে স্লাইডটাতে সেটাতে বলবো যে একটা প্রশ্ন যখন করে ফেলবে, আপনি যখন অ্যান্সার দিবেন তখন কিন্তু বোর্ডটা আপনার কাছে হচ্ছে কমফোর্ট জোনে চলে আসবে। ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে স্থির রাখবেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করবেন যেন আপনার কমফোর্ট জোনটা সৃষ্টি হয়। আচ্ছা, এটা গেল সিচুয়েশন হ্যান্ডেলিং যে পার্টটা। সেটা হতে পারে যে আপনাকে কিছু জিজ্ঞেস করা হতে পারে, মনে করলেন যে আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন, সেক্ষেত্রে আপনাকে বলা হতে পারে যে না এটা হয়নি। যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে আমাকে চরম দারিদ্রতার লেভেল কি আমি বলেছিলাম আমি জানি, আমি পড়ে গিয়েছি, আমি জানতাম। স্যার বলছে আপনি কি জানেন শিওর যে এটাই প্রশ্ন উত্তর? এরকম আপনাকে কনফিউজ করার প্রক্রিয়া করতে পারে। যদি আপনি মানে খুব আনসার সব কিছু ভালো দেন, তাহলে হয়তো আপনি একটু কনফিউশনের সৃষ্টি করে আপনাকে একটু দেখতে পারে যে আপনি আসলে ওই মুহূর্তে কীরকম আচরণ করেন, আপনি কি রেগে যাচ্ছেন বা আপনি কি নার্ভাস হয়ে যাচ্ছেন। এটা আসলে একটা কিছু না, নার্ভাস হওয়ার কিছু নেই। কারণ আপনি যে সিচুয়েশনে আসুক না কেন আপনি বলবেন যে সরি স্যার আমার জানতে হবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর না পারেন, সেই ক্ষেত্রে যদি স্যাররা বলে যে আপনি তো কিছু পারেন না, কিছু জানেন না, সেই ক্ষেত্রে আসলে নার্ভাস হওয়ার কিছু নেই। এটাও তাদের একটা আপনাকে হচ্ছে নার্ভাস করে দেওয়ার, এবং আপনি পরবর্তীতে নার্ভাস হয়ে পরবর্তী প্রশ্নগুলো আনসার করতে পারছেন কি না সেগুলো হচ্ছে তাদের দেখার একটা টেকনিক। সো সিচুয়েশন মানে আপনি ওই মুহূর্তে কতটুকু প্রত্যুৎপন্নমতি, সেটাই হচ্ছে ভাইবা বোর্ডের মূল লক্ষ্য। আর ড্রেস আপ ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে আরেক রকম। সেই বিষয়ে পূর্ব প্রস্তুতি নিয়ে অবশ্যই যেতে হবে সব কিছু। যেমন মেয়েদের ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি শাড়ি পরে যাবেন, শাড়ি রেখে প্রায়োরিটি দিবেন অবশ্যই। সেক্ষেত্রে ব্লাউজ সিলেকশনের ক্ষেত্রে 3/4 হাতা বা ফুল হাতা সিলেকশন করবেন। অতিরিক্ত জুয়েলারিস না, কোন জুয়েলারিস না পরাই ভালো। গলায় একটি ছোট পার্লের মালা পরতে পারেন, দ্যাটস ইট। এবং হিলের ক্ষেত্রে মেয়েরা হাই হিল পরে যদি আপনি কমফোর্টেবল পড়তে পারেন, বাট সেটা যেন ভাইবা বোর্ডের শব্দের সৃষ্টি না করে। এই গেল মেয়েদের ক্ষেত্রে মোটামুটি ড্রেস আপ। ছেলেদের ক্ষেত্রে ফর্মাল প্যান্ট, হোয়াইট শার্ট আর ব্লু শার্ট, আর যদি কেউ পরে স্যুট পরতে চান স্যুট পরবেন। তাছাড়া হচ্ছে জুতোর ক্ষেত্রে 2টা নির্দেশনা রয়েছে, একটা অক্সফোর্ড শুজ ব্ল্যাক। যদি আপনি ব্ল্যাক প্যান্ট পরেন, ব্ল্যাক প্যান্ট যেহেতু পরবেন, সেহেতু ব্ল্যাক প্যান্টের সাথে ব্ল্যাক অক্সফোর্ড শুজ আর ডলবি শুজ অ্যান্ড লেদার বেল্ট, হাতের ওয়াচ, লেদার বেল্টের ওয়াচ। আরও অনেক নির্দেশনা আছে, একটু দেখে নেবেন। যেমন ব্লেজার পরলে কোটের বাটনগুলো কখন লাগাতে হয়, কখন খুলতে হয়, এগুলো একটু দেখে নেবেন। মূলত ড্রেস আপ এই গেল। আচ্ছা, নিজ পরিচিতি, যেটা হচ্ছে আপনি ভাইবা বোর্ড একদমই আনসার্টেন, কোনো প্রশ্ন আপনার কমন না পড়তে পারে, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে তাহলে কোনো প্রশ্ন কমন না পড়লেও আপনি ভাইবা বোর্ড আলহামদুলিল্লাহ আপনি জয় করে আসতে পারবেন। সেই ক্ষেত্রে এই আনসার্টিনিটির মধ্যে সার্টেন যে অংশটুকু, সেটা হচ্ছে নিজ পরিচিতি বা আপনার নিজস্ব সকল ইনফরমেশনগুলো। প্রথমে ভাইবা বোর্ডে ঢোকার পরেই মূলত স্যাররা আপনাকে কমফোর্ট জোনে নেওয়ার জন্য বা আপনার ইংলিশ স্কিল টেস্ট করার জন্য মূলত হচ্ছে যে বলে থাকে যে আপনি নিজের সম্পর্কে বলুন। মূলত এই প্রশ্নটি ইংলিশে হয়ে থাকে, আমার ক্ষেত্রে ইংলিশে হয়েছিল, যদিও আমার সমগ্র ভাইবাটা হয়েছিল বাংলায়, তবে এই প্রশ্নটা ইংলিশে হয়েছিল।
এবং ইংলিশে প্রশ্ন করলে অবশ্যই ইংলিশে দিবেন। খেয়াল করবেন, অনেক সময় ইংলিশে হয়তো বলছে, আপনিও শুনছেন, মনে হচ্ছে যে আপনি আর খেয়াল করেননি, বাংলাতে আনসার দিচ্ছেন। এটা অবশ্যই খেয়াল করবেন, বাংলায় বলছে নাকি ইংলিশে বলছে। সেই ক্ষেত্রে নিজ পরিচিতি কিভাবে আসলে উত্তমভাবে দেওয়া যায় এবং এখানে কিভাবে ভাইবা বোর্ডকে ইমপ্রেস করা যায় এবং ভাইবা বোর্ডকে কিভাবে আমরা হচ্ছে নিজের আমি যা জানি সেই প্রশ্ন করতে কিভাবে ভাইবা বোর্ডকে আমরা কন্ট্রোল করতে পারি, দুইটা বিষয় এখানে রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভাইবা বোর্ডকে কন্ট্রোল করা, মানে কিছু টেকনিক্সের মাধ্যমে। ইন্ট্রোডাকশনে আমরা মূলত কী রাখি, আমাদের নাম, বাবার নাম, স্কুলের নাম। এই নামগুলো আসলে খুবই মিনিংলেস। আপনি নাম দিয়ে আপনার ইন্ট্রোডাকশনটাকে মানে একদম গদবাঁধা করবেন না। প্রথমে আমি বলবো আপনার নাম বলে, আপনার ভার্সিটি বলে, আপনার যেহেতু সাবজেক্ট জিওগ্রাফিটাতে বলবেন, বলে আপনি যেই দিকে চলে যাবেন সেটা হচ্ছে আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রতি কোনো থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটাকে ফোকাস করবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস প্লাস হচ্ছে আপনার কিছু যদি হতে পারে আপনার মধ্যে অন্য কিছু, আপনি অন্য কিছুতে ইনভলভ, বা আপনি কোন চাকরিতে থাকলে সেইটার কথা উল্লেখ করতে পারেন, বা আপনার ভিশন কি থাকলে আছে, বা আপনার হয়তো কোনো ভলান্টিয়ারি অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন, আপনার গোলস বলতে আপনার হচ্ছে বিসিএস দিবেন, বড় ক্যাডার হবেন, নট দ্যাট। আপনি এছাড়া সামাজিক কর্মকাণ্ডে কিছু জড়িত আছেন, বা আপনার ভীষণ দেশ নিয়ে কিছু ভীষণ আছে, কিছু এরকম কিছু থাকলে আপনি সেটাকে ফোকাস করবেন, যে যাতে ওই রিলেটেড স্যাররা ইমপ্রেসড হয়ে ওই রিলেটেড প্রশ্ন আপনার করতে পারে। আরেকটা যেটা বললাম, ভাইবা বোর্ড কিভাবে আপনি যা জানেন সেই প্রশ্ন আপনাকে করতে পারে, সেটা হচ্ছে আপনাকে যখন কোনো একটা প্রশ্ন করবে, আপনি যে সব পারবেন তা না, আপনি যেটা ভালো জানেন বা আপনাকে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় আপনি এমন কিছু টপিক বা এমন কিছু ওয়ার্ডের রাখবেন যেগুলো হচ্ছে আপনি ভালো জানেন, এবং এইগুলো জানার পর মানে ওয়ার্ডগুলো শোনার পর অটোমেটিকলি ওই প্রশ্ন থেকে স্যাররা এটা প্রশ্ন করবে। যেমন আপনি যদি বলেন যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আপনাকে প্রশ্ন করা হলো, আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা মনে পড়লো, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আর কয়েকটা টার্ম পড়ানোর কথা ছিল। আচ্ছা আমি টার্মগুলো লিখে দিব, বিস্তারিত আর না গেলাম। আচ্ছা আপনি যদি বলেন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যখন বলতে চান, তখন যদি আপনি বলেন স্যার আইপিসিসি ডাটা 2020 বা 2018 সালের ডাটা অনুযায়ী 2100 সালে বাংলাদেশে 17% ভূমি ডুবে যাবে, যখন আপনি এই উত্তরটা দিবেন, স্যাররা তো অবশ্যই আলটিমেটলি জিজ্ঞেস করবে আইপিসিসি কি। আপনি কিন্তু ইচ্ছা করে এই ওয়ার্ডটা আপনার উত্তরে রেখেছেন, যাতে স্যাররা আপনি যেন স্যাররা আপনাকে এটা কোশ্চেন করে। তাহলে হলো কি, আপনার ওয়ার্ডগুলো থেকে যেগুলো আপনি জানেন সেগুলো থেকেই ভাইবাটা আস্তে আস্তে ওই দিকে মোড় নিল। তো আপনি যেই ভালো জিনিসগুলো জানেন সেগুলো আপনার উত্তরে অবশ্যই সন্নিবেশ করবেন। আচ্ছা হট টপিক বলেছিলাম গ্লোবাল ওয়ার্মিং, এটা রিলেটেড সকল যেন আইএফসিসি ইউএন কপ 29, কপ 30 এগুলো পড়ে যাবেন। ইউএনএফসিসি আইপিসিসি এই টার্মগুলো পড়ে যাবেন। আচ্ছা আর নিজ পরিচিতির মধ্যে যেটা, সেটা আপনাকে আরেকটা হচ্ছে নিজ জেলা পরিচয়। নিজ জেলার খুঁটিনাটি, বিখ্যাত ব্যক্তিবর্গ, নিজ জেলার বিখ্যাত স্থান, নদীগুলোর উৎপত্তি কোথায়, নদীগুলো পতিত হয়েছে কোন জায়গায়, এটা শাখা নদীগুলো কোনগুলো, উপনদীগুলো কোনগুলো, আপনার যে উপজেলায় সেইখানে উপজেলাতে কোন নদীটা ক্রস করেছে। তারপর হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ যখন আপনাকে জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করা এটা খুবই কমন একটা যেহেতু বিষয়, আপনি যেই ব্যক্তিবর্গের নাম বলবেন তাদের সম্পর্কে আপনি ডিটেল জানেন কিনা সেটা শিওর হয়ে তারপর বলবেন। আপনি যদি কোনো কবি বা সাহিত্যিকের নাম বলেন, সেই ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ রাইটিং নাম আপনার জানতে হবে, এবং স্যারা হয়তো জিজ্ঞেস করতে পারে সেই গুরুত্বপূর্ণ রাইটারের কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম উল্লেখ করে বলতে পারে যে আপনি কি বইটা পড়েছেন কিনা। বিখ্যাত কোনো বই থাকে তার, সেটা অবশ্যই আপনি এক লাইনে সামারাইজ করে নিয়ে যাবেন।
যেমন আপনি বললেন আমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে শামসুর রহমান, সেক্ষেত্রে বলতে পারে যে শামসুর রহমানের কয়েকটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম বললেন, কিন্তু তাদের স্যারদের থেকে আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে যে এই বই, যেমন শামসুর রহমানের একটা গুরুত্বপূর্ণ বই কিন্তু স্মৃতির শহর, যেটা হচ্ছে বলতে পারে যে স্মৃতির শহর কি পড়েছেন। সেক্ষেত্রে আপনি যার নাম বলবেন তার সম্পর্কে এ টু জেড পড়ে যাবেন, যেন আপনি যার নাম বলেছেন বা আপনার নিজ জেলা সম্পর্কে যেন আপনাকে আটকাতে না পারে, যেহেতু এটা একদম সার্টেন কোশ্চেন। এখান থেকে ইন্ট্রোডাকশনকে ভালো করতে হবে, জেলাতে ভালো করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে নিজ ইউনিভার্সিটির ভিসিকে, বর্তমান আপনার অনুষদের ইয়েকে, প্রধানকে, এগুলা কিন্তু জেনে যেতে হবে। আচ্ছা, এই গেল বিষয়ভিত্তিক পড়াশোনা, তো প্রথম দিকেই করালাম। তারপর সাধারণ জ্ঞান, যেমন বলেছি হচ্ছে রিসেন্ট সকল ইনফরমেশন আপনার জেনে যেতে হবে, রিসেন্ট প্রকাশনা, কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নিউজ পেপার। যাদের হচ্ছে রেগুলার নিউজ পেপার পড়ার অভ্যাস আছে তাদের তো ভালো, আর যারা পড়েনি তারা হচ্ছে এই অল্প সময় নোট করে যতটুকু পড়েছেন ততটুকুর মধ্যে জ্ঞান নিয়ে, তাছাড়া রিসেন্ট প্রকাশনা, ইকোনমি রিভিউ কোনোভাবে যেন মিস না হয়, কোনো রিসেন্ট সকল, কারণ ভূগোল এমন একটা বিষয়, আপনাকে যেখান থেকে প্রশ্ন করুক সেটা ভূগোলের বিষয় হয়ে যায়, কারণ এটা এত বিস্তৃত একটা বিষয়। আপনাকে যদি বলা হয় আপনার নিজ জেলার নদী সম্পর্কে বলুন, এটা তো ভূগোলের প্রশ্ন, সব বিষয় ভূগোলের প্রশ্ন। সো নিউজ পেপার আমরা দুইটাকে ভাগ করব, একটা হচ্ছে বাংলাদেশের নিউজ আর ইন্টারন্যাশনাল নিউজ। বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিটেল পড়বো, ইন্টারন্যাশনালের ক্ষেত্রে আমরা জাস্ট মেন জিনিসগুলো পড়বো। এই গেল নিউজ পেপার, তারপর রিসেন্ট প্রকাশনা। আচ্ছা, এই সময়টাতে আমি এই যে বলেছিলাম যে এই টার্মগুলো একটু বলতে চেয়েছিলাম। আচ্ছা, এই টার্মগুলো একটু বলি। ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশন মনে পড়ছে না আমার। আচ্ছা, এটা হচ্ছে কপ, কনফারেন্স অফ পার্টিস। স্যার জিজ্ঞেস করতে পারে ইউএনএফসিসিসি কি আর কপের মধ্যে পার্থক্য কি। ইউএনএফসিসিসি কি, এটা হচ্ছে জাতিসংঘের একটা কনভেনশন, যেটা হচ্ছে জাতিসংঘের যে সদস্য রাষ্ট্র রয়েছে তাদের নিয়েই গঠিত, সব রাষ্ট্র নাও থাকতে পারে, যারা এটাতে সাইন করেছে তারা থাকবে। কিন্তু কপ কি, কপ হচ্ছে এই ইউএনএফসিসিসিতে যেই সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত সবাই হচ্ছে এই কপের সদস্য, কারণ ইউএনএফসিসিসির যে বার্ষিক সম্মেলন হয় সেই বার্ষিক সম্মেলনটা হচ্ছে কপ, এবং এটাতে মূলত হচ্ছে জলবায়ু কিরকম পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু রিলেটেড বিভিন্ন ধরনের চুক্তিগুলো সম্পন্ন হয়। যেমন বাংলাদেশে COP29 কিন্তু ইম্পর্টেন্ট, কারণ 2004 সালে আজারবাইজানের বাকুতে এটা হয়েছিল, এবং এখানে কিন্তু আমাদের বর্তমান যে কি বলে, আচ্ছা, এই COP29-এ কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন COP29, এবং COP30 আমাদের কেন ইম্পর্টেন্ট, কারণ এটা ব্রাজিলে হবে এই বছরের নভেম্বরে, যেহেতু এটাও ইম্পর্টেন্ট। এবং আইপিসিসিটা একটু দেখে নেবেন, এটা কিন্তু কোনো সংস্থা না বা কিছু না, এটা হচ্ছে বৈজ্ঞানিক বিভিন্ন ইনফরমেশনের হচ্ছে গবেষণালব্ধ বিভিন্ন প্রকাশনা প্রকাশ করে। এবং এই টার্মগুলো অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, আমাকে কোনো একটা ভাই যেমন আইপিসিসিটা জিজ্ঞেস করা হয়েছিল, এবং আমি এই টার্মগুলো আমার একদম মুখস্থ ছিল তখন, যার কারণে ভাই বোর কিন্তু খুব ইমপ্রেসড হয়েছিল তখন। জলবায়ু রিলেটেড সকল ইনফরমেশন পড়ে নেবেন, আশা করি কমন পড়বে, আর কমন যত বেশি পড়ে যাবেন কনফিডেন্স লেভেল বেশি থাকবে, কমন নাও পড়লেও ভাইবা ভালো হবে। আমি বলবো যে মোটামুটি সব কিছু টাচ করে যাবেন, কোনো বিষয় যেন আপনার পড়ার বাইরে না থেকে যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে হয়, যেটা হচ্ছে ভাইবা বোর্ডে আরেকজন কি করছে সেটা দেখে নার্ভাস হওয়া যাবে না। যেমন আমার ভাইবাতে আমি যখন গিয়েছিলাম, আরেকজনকে দেখছি তার মানে হাজব্যান্ডের কাছে বিভিন্ন ডাটা এগুলো মুখস্থ দিচ্ছিল, তখন আমার কাছে বলছে আল্লাহ, আমি তো এগুলো কিছুই পড়ি নাই। আপনি যা বলেছেন তা সেই বিষয়ে ফোকাস দিবেন, আলহামদুলিল্লাহ। এর আর কারণ ওই সময় আর কোনো সময় নেই, আপনি নার্ভাস হলে আপনার ভাইবা একদম শেষ। আপনি
পড়ে যাবেন, আপনার যতটুকু সক্ষমতা আছে পড়ে যাবেন এবং কনফিডেন্স রাখবেন। কনফিডেন্স হচ্ছে ভাইবার মূল হাতিয়ার। আসসালামু আলাইকুম।